আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আহ, দেখছি না। আচ্ছা, তো আজকে আমরা মূলত আমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। এবং এই ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের উপর একটা কুইজের মতো হবে নেক্সট ক্লাসে কুইজের মতো হবে। ওই কুইজের ব্যাপারে কি অ্যানাউন্সমেন্ট ইত্যাদি ইত্যাদি এগুলো পরে আমরা কথা বলবো। খালি জানায় ওকে স্যার। রাখলাম নেক্সট ক্লাসে একটা কুইজ হবে। কুইজ দিবেন, কুইজ দেওয়ার পরে আরো কিছু লেকচার দিব। আর মিডের কোশ্চেন রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী একটা সময়ে আমি আপনাদের থেকেই নিব, নিয়ে ওই সময়ে একটা আলোচনা করব যে কি কি কোশ্চেন আসবে, কি কি প্যাটার্নে উত্তর দিবেন। যদিও আমি কিন্তু মানে বলতেই থাকি, তাই না? একটু একটু করে কিন্তু বলতেই থাকি যে এটা থেকে এটা প্রশ্ন আসবে, এটা থেকে এটা প্রশ্ন আসবে। তারপরেও ওই ওই সময় আরেকবার একটু ফাইনাল রিভিশন আর কি। হ্যাঁ, একটা ফাইনাল রিভিশনের মতো দিয়ে দিব, যাতে আপনারা প্রিপারেশন নিয়েই ক্লাসে, মানে সরি, এক্সাম হলে যেতে পারেন। ওকে স্যার। আচ্ছা, হুম, তাহলে আসি আমরা। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথিক্স ফর আইটি ওয়ার্কার্স এন্ড আইটি ইউজার্স। আচ্ছা, প্রথমেই আমরা কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হব। ঠিক যেরকম ফার্স্ট চ্যাপ্টারেও আমরা কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছিলাম, কিছু টার্মিনোলজিস যেগুলো প্রফেশনাল ওয়ার্ল্ডে ব্যবহার হয়। এই টার্মিনোলজিস গুলা আপনাদের লাইফে, আপনারা যেহেতু অলরেডি জবে আছেন, আপনারা এগুলো শুনবেনও। অথবা হয়তো আমাদের হয় কি, আমরা অনেকেই জব করি কিন্তু ওইরকম স্ট্রাকচার্ড কোম্পানিগুলোতে জব করি না। তা আশা করি দেখা যাচ্ছে যে আমাদের এই অনার্স কমপ্লিশনের পরে আমরা হয়তো বড় বড় কোম্পানিগুলোতে জয়েন করব। ইনশাল্লাহ। তখন এই টার্মগুলো আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। জি স্যার। প্রথমে আসি হচ্ছে প্রফেশনাল। দেখেন, প্রফেশনাল হচ্ছে সেই ধরনের লোকেরা যারা একটা পার্টিকুলার টপিকে খুব স্পেশালাইজ ডিগ্রি হোল্ডার, এবং এই ডিগ্রির জন্য তারা কোনো একাডেমিক ইনস্টিটিউশনে বেশ লং টার্ম যাবত ইন্টেন্সিভ লেভেলে লেখাপড়া করছে। বুঝতে পারছেন? জি। আজকে আমরা পড়াশোনায় অনেক বেশি পরিমাণে যেই প্রফেশনটার সাথে আমরা তুলনা দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে ডক্টর। তাহলে দেখেন যে ডাক্তাররা যখন এমবিবিএস ডিগ্রিটা হোল্ড করে, তারা কিন্তু একটা পার্টিকুলার টপিক মানে মেডিসিন এবং সার্জারি, এই দুইটা সাবজেক্টে 5 বছর একাডেমিক ট্রেনিং করে। তারপরে আবার একটু প্র্যাকটিসও করে বিভিন্ন আহ, ধরেন মেডিসিন, গাইনি এবং হচ্ছে আপনার সার্জারি, এই তিনটা ডিপার্টমেন্টে তারা ঘুরে ঘুরে 1 বছর আবার ইন্টার্নশিপও করে, জি। এবং ফাইনালি তারা এমবিবিএস ডিগ্রিটা পায়। ঠিক আছে? জি। এইরকম একটা উদাহরণ হিসাবে বললাম। তো এই ধরনের লোকেদের আমরা কি বলি সাধারণত, বইয়ের ভাষায় বা আইনের ভাষায় তাদেরকে আমরা প্রফেশনাল বলি। তাহলে দেখেন, প্রফেশনালদের কিছু অ্যাট্রিবিউটস আমরা একটু খেয়াল করি। বৈশিষ্ট্য। প্রফেশনালস পজেস অ্যাডভান্স ট্রেনিং এন্ড এক্সপিরিয়েন্স। তাহলে তাদের তাদের নলেজটা আসলে, তাদের নলেজ মানে তাদের যে ফিল্ড অফ ওয়ার্ক, সেই ফিল্ড অফ ওয়ার্কে তারা খুব অ্যাডভান্সড এক্সপিরিয়েন্সড এবং অ্যাডভান্স লেভেলের ট্রেনিং কমপ্লিট করে। করে। জি স্যার। আচ্ছা, এক্সারসাইজ ডিসক্রিশন এন্ড জাজমেন্ট ইন দেয়ার ওয়ার্ক। তারপরে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি অ্যান্ড অ্যাসিস্ট আদার প্রফেশনালস, participate in a lifelong training program, have special rights and carry out special responsibilities. আচ্ছা, সহজভাবে বলি, যেমন ধরেন কথার কথা যে আমরা যখন ডক্টরদের কাছে যাই এবং আমাদের বিভিন্ন সমস্যার কথা বলি, ওনারা কিন্তু আমাদের তথ্যটা কি রাখে, ডিসক্রিট মানে গোপন রাখে, তাই তো? জি। অর্থাৎ প্রফেশনালরা তাদের ট্রেড বা তাদের যেই মানে ওয়ার্ক, তারা যে কাজ করে সেই কাজের সম্পর্কে কিছু সিক্রেট ইনফরমেশন তারা হোল্ড করে। আবার ধরেন একজন রোগীর, আপনি ধরেন আপনার চাচাতো ভাইয়ের দেখলেন যে পেট ব্যথা করতেছে, এবং আপনি লক্ষণ টক্ষণ আগে আপনার এক্সপিরিয়েন্স থেকে বললেন যে হ্যাঁ, ওর তো সার্জারি করা লাগবে। কিন্তু দেখেন, একজন ডক্টর ছাড়া কারো কিন্তু এই স্পেশাল রাইটসটা নাই যে সে কাউকে সাজেস্ট করবে যে আপনার সার্জারি লাগবে, সে যতই বুঝুক না কেন। বুঝতে পারছেন? জি। হয়তো আপনার
এর আগে আপনার হয়তো মামাতো বোনের সার্জারি হয়েছে অ্যাপেন্ডিসাইটিস, আপনি ভাবতেছেন এটাও মনে অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু একজন ডক্টর ছাড়া কেউ কিন্তু এই এটা রাইটসটা হোল্ড করে না যে কাউকে আপনি বলতে পারবেন যে তোমার সার্জারির প্রয়োজন। কারণটা কি, ডক্টর হচ্ছে মেডিকেল প্রফেশনাল, মেডিকেল রিলেটেড যে কোনো ডিসিশন দেওয়ার জন্য তাদের স্পেশাল রাইটস আছে, যেটা আপনার আমার নাই। আপনি আমি যত ভালোই সায়েন্স বুঝি না কেন, আমরা কিন্তু মেডিকেল প্রফেশনাল না হলে কাউকে কোনো ওষুধ প্রেসক্রাইব করতে পারবো না। পারবো? না, হ্যাঁ, পারবো না, কিন্তু আমরা কিন্তু বলি এই গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেল, ঠিক হয়ে যাচ্ছে। বাংলাদেশে সবাই ডাক্তার। হ্যাঁ, আমরা সবাই ডাক্তার। হ্যাঁ, নাপা খা দুইটা, ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আবার ঠিক হয়েও যায়। এই জন্যই তো আমরা বলি, তাই তো। দেখা যাচ্ছে বুক ধড়ফড় করতেছে বা মনে হচ্ছে হার্ট অ্যাটাকের মতো, বলতেছে এই দুটা গ্যাসের ট্যাবলেট খা, ঠিক হয়ে যাবে, আসলেও ঠিক হয়ে যাবে নাকি। যাই হোক, জি স্যার। সেটা একজন ডক্টর ছাড়া আসলে প্রেসক্রিপশন মানে আপনি বলতে পারবেন, কিন্তু কাউকে কাগজে লিখে দিতে পারবেন যে এই এই রোগ হয়েছে তোমার, এই ওষুধ খাও, না, না, এই রাইটসটা কোয়াইট কিন্তু নাই। ইম্পসিবল। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে যে এই যে আমরা আইটি ওয়ার্কার, হ্যাঁ, হয়তো নেটওয়ার্কিং এর কাজ করি, হয়তো অ্যাপস বানাই, হ্যাঁ, প্রোগ্রাম লিখি, অথবা ধরেন বিভিন্ন ধরনের আইটি রিলেটেড ওয়ার্ক আমরা যারা করি, তা আমাদের কি প্রফেশনাল কাউন্ট করে? এইটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নেরই জবাবটা আছে এই পুরা ক্লাসটায় আমরা পাবো, যে আমরা কি প্রফেশনাল। শর্ট অ্যান্সারটা দেখেন, এখানে লেখা আছে আইটি ওয়ার্কার্স আর নট রিকগনাইজড এজ প্রফেশনাল। বুঝতে পারছেন? জি, আইটি ওয়ার্কারদেরকে প্রফেশনাল আইটি ওয়ার্কার হিসেবে ধরা হয় না। অনেকটা এরকম যে আপনি, আমরা পরিচয় দিই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই কথাটা কিন্তু বলতে পারি না, বা প্রফেশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এই কথাটা কিন্তু আমরা আইটি ওয়ার্কাররা বলতে পারি না। তো আস্তে আস্তে আরো আসবে। একটু খেয়াল করেন যে আমরা যখন, ধরেন কথার কথা, আমরা তো সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়াশোনা করি জি, এবং 4 বছর 5 বছর যাই হোক একটা সময় পরে একটা ডিগ্রি পাবো, জি, ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি পাবো, সোনারগাঁও ইউনিভার্সিটি আমাদেরকে সার্টিফিকেট দিবে। জি। কিন্তু দেখেন এই কোর্সটা করতে করতে, আচ্ছা এটা জেনে আপনাদের কত নাম্বার সেমিস্টার? স্যার এটা থার্ড সেমিস্টার। আচ্ছা, থার্ড সেমিস্টার, তাহলে সামনে আরো অনেক ভালো ভালো কোর্স পাবেন, সিএসি অনেক আমার চেয়ে অনেক ভালো ভালো শিক্ষকরা আসবে পড়াবে। তো একটু খেয়াল করেন, আসলে কিন্তু আপনি যে কোনো একটা পার্টিকুলার টপিকে দীর্ঘ সময় লেখাপড়া করেন না, বরং এক একটা টপিক 3 মাস করে পড়েন। জি, তাহলে কিন্তু এখানে একটা বিষয় থেকে যায় যে নলেজ অফ এন অ্যাডভান্স টাইপ ইন এ ফিল্ড অফ সায়েন্স অর লার্নিং customarily acquired by a prolonged course of specialized intellectual instruction and study. এটা মুখস্থ করা লাগবে না। এখানে মূলত যেটা বলা আছে দুইটা বিষয়, যে অ্যাডভান্সড সায়েন্স একটা নলেজেস, অ্যাডভান্স টাইপ অফ সায়েন্সে আপনার একটা প্রলং স্টাডি লাগবে। উদাহরণস্বরূপ বলি, যেমন কথার কথা, আপনি যদি শুধু ডেটা সায়েন্সের উপর মাস্টার্স করেন, ধরেন আপনারা অনেকেই গ্রাজুয়েশনের পর বিদেশ চলে যাবেন এবং জি, অনেকেই ডেটা সায়েন্স এটার উপর মাস্টার্স করে, তো খেয়াল করেন ও কিন্তু শুধু একটা টপিকে প্রায় 2 বছর বা 3 বছর পড়াশোনা করতেছে। সেই লেভেলের পড়াশোনাটা কিন্তু অনার্সে সারা পৃথিবীর কোথাও হয় না। এটা শুধু সোনারগাঁ ইউনিভার্সিটি না, সারা পৃথিবীর কোথাও আমরা যখন কম্পিউটার সায়েন্স বলি বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বলি, এই প্রোগ্রামটায় একটা টপিকে এত এত দূর লেখাপড়া হয় না। তো এই জন্য আমাদের, যে জি। আমরা যখন গ্রাজুয়েশন করে পাশ করি, আমাদেরকে ওইভাবে প্রফেশনাল কথাটা বলা হয় না। আরো কিছু রিজন আছে, এই রিজন গুলো আমরা আস্তে আস্তে সামনে আজকের ক্লাসটা করতে করতে পারবো। তাহলে স্যার শর্ট অ্যান্সার যদি বলি, আমি যদি কোশ্চেন করি যে আইটি ওয়ার্কাররা কি প্রফেশনাল, কেউ কি লিখবেন যে হ্যাঁ আইটি ওয়ার্কাররা প্রফেশনাল? না, লিখবেন? নো স্যার, না স্যার। লিখবো না স্যার। গুড। শর্ট অ্যান্সারে লিখবো না স্যার। শর্ট অ্যান্সার লং অ্যান্সার কোনোটাতেই আইটি ওয়ার্কারদের প্রফেশনাল কাউন্ট করেন না। রিজন আছে এবং এই প্রশ্নটা আসবে, এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আইটি ওয়ার্কাররা কি প্রফেশনাল হিসাবে কাউন্ট হয়। ওটার অ্যান্সারটা আপনারা দিবেন হচ্ছে এই পুরা ক্লাস ব্যাপী আমরা যা পড়বো সেই অনুসারে বুঝে বুঝে দিবেন। আচ্ছা, জি স্যার, 10 মার্কের হইব তাহলে। এত বড় না হয়তো, আমি তো ছোট ছোট করে ভাগ ভাগ করে দিব, হয়তো 5 বা 6 বা এরকম থাকে। যাই হোক, আসি। বুঝতে পারছি।
তো এবার আসেন আইটি ওয়ার্কারদের সাথে বিভিন্ন ধরনের মানুষের কিছু প্রফেশনাল রিলেশনশিপস থাকে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। তো এখানে ছবিতে দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের আহ, সম্পর্ক, আমরা একটা একটা করে আসবো। মূলত আমরা এথিক্যাল প্রবলেমগুলো নিয়ে, যেহেতু এটা এথিক্সের কোর্স এবং প্রফেশনাল এথিক্স নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা এখানে এথিক্সের রিলেটেড প্রবলেমগুলো নিয়েই একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে ইথিক্যাল ইস্যুস বিটুইন আইটি ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ার্স, মানে যাদের পক্ষে আমরা চাকরি করি, হ্যাঁ, যাদের কোম্পানিতে আমরা জব করি, তাদের সাথে আমাদের কি কি এথিক্যাল ইস্যুস থাকতে পারে। প্রথম পয়েন্টে দেখেন লেখা আছে সফটওয়্যার পাইরেসি। আচ্ছা, তো সফটওয়্যার পাইরেসির বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে মনে করেন যে আপনি একটা কোম্পানির আইটিতে জব করেন এবং সেই কোম্পানি বলল যে আমার একটা সেটিং এ 100টা পিসি বসাইতে হবে। তো যেমন কথার কথা, আমরা যে সোনাগ ইউনিভার্সিটি যাই, আপনারা ল্যাব করেন না, ল্যাব রিলেটেড জি কোর্সগুলো জি করেন না, জি কম্পিউটার থাকে না, অনেকগুলা কম্পিউটার থাকে। এরকমই মনে করেন যে সোনাগ ইউনিভার্সিটির আইটি কে সোনাগ ইউনিভার্সিটি ভিসি বললো যে একটা নতুন ল্যাব বসাবো, 70টা পিসি বসাবো। তো আইটি ওয়ার্কার করলো কি, যে পিসি বসাইলো, সবই ঠিক করলো, কিন্তু একটা লাইসেন্স উইন্ডোজ দিয়েই 70টা পিসিতে উইন্ডোজ মেরে দিচ্ছে, যেটা আমরা করি। যেটা আমরা ন্যাচারালি সবাই করি। জি আচ্ছা, এটা আমরা করি কারণ বাংলাদেশে সফটওয়্যার পাইরেসি রিলেটেড কোনো আইন এখনো আছে কিনা জানি না, থাকলেও এটার কোনো প্রয়োগ নেই। মানে ইয়া নাই, কোনো প্রয়োগ নেই আর কি স্যার। ইমপ্লিমেন্টেশন নাই, জি স্যার। তাই তো। জি কিন্তু আপনি চিন্তা করে দেখেন, গ্লোবাল ওয়ার্ক স্পেসটা কিন্তু এরকম না। আপনি আমেরিকায় বসে যদি এরকমই সেম একটা কাজ করতে যান এবং সেখানে যদি এরকম একটা উইন্ডোজের লাইসেন্স দিয়ে 70টা পিসিতে বসায় দেন, তখন কিন্তু আপনার কি হইতে পারে, ভালো মামলা হয়ে পরিমাণ যাবে। জরিমানা হইতে পারে, মামলা হইতে পারে কোম্পানির নাম। এবং দেখা যাচ্ছে এই কাজটা নর্মালি আইটি প্রফেশনালরা করে খরচ কমানোর জন্য, কারণ 70টা লাইসেন্স কিনতে খরচ লাগবে, সে কিছুটা খরচ কমায় ফেলে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা কিছুটা যায় না যে স্যার, অনেকটাই, পুরাটাই হ্যাঁ, কমাই ফেলে। অনেকটাই 50 কমায় টাকা ফেলে। দিয়ে কাজ শেষ স্যার। হ্যাঁ, 50 টাকা দিয়ে কাজ শেষ। কিন্তু আপনি চিন্তা করেন যে যদি মামলা হয় তাহলে কিন্তু এমনও হইতে পারে যে কোম্পানির কয়েক মিলিয়ন ডলার জরিমানা হয়ে গেল, যেখানে হয়তো সেখানে $500 সমপরিমাণ সফটওয়্যার লাইসেন্স কেনা দরকার ছিল। সো যার কারণে এমপ্লয়ারদের একটা বড় টেনশন থাকে যে এমপ্লয়িরা মানে আইটি ওয়ার্কাররা পাইরেটেড সফটওয়্যার দিয়ে কাজ করে তাদের কোম্পানির এরকম মানে রেপুটেশন খারাপ করে কিনা, কিংবা লিগ্যাল কোনো প্রসিডিউরের মধ্যে পড়ে যাওয়া লাগে কিনা। বুঝতে পারছেন? জি দেখা যায় তো যে আপনার $500 একটা কোম্পানির কাছে কিছুই না, হ্যাঁ, এটা বললেই সে দিয়ে দিত। কিন্তু সে বুদ্ধি করে নিজে নিজে, হ্যাঁ, হইতে হইতে পারে বাংলাদেশ থেকে আসছে, সে মেরে দিছে, ঠিক আছে। তারপরে মাইক্রোসফট করছে মামলা, তার $1 লক্ষ জরিমানা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন ট্রেড সিক্রেট। মোহাম্মদ শাহাদাত আছেন স্যার? মোহাম্মদ শাহাদাত? জি স্যার। জি স্যার। এটা পড়েন তো, ট্রেড সিক্রেট এই অংশটুকু পড়েন। Information that is of economic value and that has great effect or cost to develop has some degree of unique of ইউনিকনেস, novelty. ইউনিকনেস Import or অর novelty. নভেলটি। থ্যাংক ইউ। আচ্ছা, ট্রেড সিক্রেট মানে হচ্ছে যে প্রতিটা কোম্পানির কিছু ইনফরমেশন থাকে বা কিছু তথ্য থাকে, যেই তথ্যগুলা যদি অপোনেন্ট কোনো বা যেটাকে আমরা বলি যে কম্পিটিটর কোনো ব্র্যান্ডের হাতে পড়ে, তখন সেই ব্র্যান্ড একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে আপনার উপর। বুঝতে পারছেন? এটা এমন ধরনের ইনফরমেশন, এমন ধরনের নলেজ, যেটা প্রথমত ডেভেলপ করতে বেশ পয়সা খরচ হয়েছে, এবং এইটা আপনার কোম্পানির জন্য একটা ইউনিক নলেজ। উদাহরণ দেই, যেমন কোকা কোলার যে মেইন সিরাপটা, সেটার ফর্মুলাটা আপনারা যারা বিভিন্ন কান্ট্রিতে যাবেন দেখবেন যে কোকা কোলাটা মোর অর লেস খাইতে একই রকম,
একই রকম টেস্ট সারা ওয়ার্ল্ডেই। বাংলাদেশেও যেরকম, আপনি আমেরিকায় খান, ইন্ডিয়ায় খান, সৌদি আরবে খান, দেখবেন যে কাছাকাছি টেস্টটা কাছাকাছি একই রকম। এটার রিজনটা হচ্ছে যে কোকাকোলা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতেই তারা অপারেশন করুক না কেন, তাদের মেইন সিরাপটা একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে। বুঝতে পারছেন? একটা একটা ফর্মুলাই ফলো করে। কারণ বাংলাদেশে কোকাকোলা আগে তো আব্দুল মোনেম বানাইতো, এখন কারা বানায় জানি না। প্রাণ আরএফএল। হ্যাঁ, প্রাণ আরেফেল বানাইতে পারে। তো তাদেরকে করছে কি, তাদেরকে এই ফর্মুলাটা বলে দিচ্ছে যে এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, যেটা দিয়ে তোমরা কোকাকোলার অরিজিনাল টেস্টটা ডেভেলপ করবে। সেটার সাথে দেখা যায় কি ডিফারেন্সটা হয় হচ্ছে পানি মিশানোতে। দেখা যাচ্ছে বাংলাদেশে একটু পানিটা বেশি মিশায়, হয়তো অন্যান্য কান্ট্রিতে একটু পানিটা কম মিশায়। বুঝতে পারছেন? জি। কিন্তু অরিজিনাল যে এই ফর্মুলাটা সেটা কিন্তু একই। একই। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, যেটাকে ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট, এবং অনেক বছর যাবত, ধরেন কোকাকোলা যদি 200-300 বছর, 200 বছর যাবত চলে, 300 বছর না, মতো 100 সামথিং বছর যাবত কোকাকোলা বিজনেস করতেছে, তাদের এই ফর্মুলাটা কেউ ফাঁস করতে পারেনি। বুঝতে পারছেন? তো এরকম আমাদের রিলেটেড কি হইতে পারে, ধরেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের একটা ভার্সন আসবে নতুন সামনে, 1 মাস পরে এটা নতুন একটা ভার্সন আসবে, বা অ্যাপস এর একটা নতুন ভার্সন আসবে, সেটার ইউআই ডিজাইনটা, এটা ডেভেলপ করতে স্যার পয়সা খরচ হয়েছে না? জি স্যার। এটা আপনার অ্যাপসটাকে একটা নতুন লুকস দিবে, বা একটা নতুন রূপে আপনি কাস্টমারদের সামনে যখন আসবেন, তো এই ইনফরমেশনটা যদি 1 মাস আগেই একটা কম্পিটিটর ব্র্যান্ড পেয়ে যায়, তখন এটা এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না? জি স্যার। সো প্রতিটা কোম্পানিরই, আইটি রিলেটেড কোম্পানি তো আছেই, প্রতিটা কোম্পানিরই এমপ্লয়ারদের সাথে এমপ্লয়ীদের একটা বড় সমস্যা হচ্ছে, এমপ্লয়িরা যখন চাকরি ছেড়ে আপনার ডাইরেক্ট কম্পিটিটর ব্র্যান্ডে জয়েন করে, যেহেতু দেখেন মালিকের বস মানে কোকাকোলার মালিক তো বসে বসে কোক বানায় না, এটা তো এমপ্লয়ি বানায়। জি। সে তো জানে অরিজিনাল ফর্মুলাটা কি। জি। এখন সে যদি এটা ফাঁস করে দেয়, ঠিক আছে, একটা ধরেন কথার কথা আরসি কোলা জয়েন করে সেখানে বলে দিল কোকাকোলা কিন্তু এইভাবে টেস্ট ভালো করে, আপনিও করেন, তাহলে ট্রেড সিক্রেটটা ফাঁস হয়ে যাবে না? জি। জি স্যার। এটা একটা এথিক্যাল ইস্যুস, এবং এই এথিক্যাল ইস্যুসের জন্য দেখবেন যে অনেক ক্ষেত্রে এনডিএ বা নো ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা লাগে। যে আপনি তো আমার এখানে চাকরি করছেন, আপনি যদি কথার কথা ও আমার কম্পিটিটর ব্র্যান্ডের কাছে যান এবং এই ইনফরমেশন যদি ফাঁস করেন, তাহলে মনে করেন যে কথার কথা আপনার নামে 10 কোটি টাকার মামলার 10 কোটি টাকা মূল্যের একটা মামলা হবে, জরিমানার জন্য একটা মামলা হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, হুইসেল ব্লোয়িং। হুইসেল ব্লোয়িং মানে হচ্ছে যে ধরেন আপনার কোম্পানি কোনো ধরনের আনইথিক্যাল, কোনো ধরনের ইলিগাল কোনো একটা কাজ করতেছে, হয় কোনো কথার কথা আপনার ফ্যাক্টরি থেকে পরিবেশের দূষণ হচ্ছে, তো আপনি জিনিসটা হায়ার ম্যানেজমেন্টকে জানাইলেন, একজন ভালো ওয়ার্কার, এথিক্যাল ওয়ার্কার স্বাভাবিকভাবেই হায়ার ম্যানেজমেন্টকে জানাবে। আগের চ্যাপ্টারে আমরা পড়ছিলাম না যে কোম্পানির কোনো আনইথিক্যাল অ্যাক্টিভিটি দেখলে হায়ার ম্যানেজমেন্টকে জানানো, এটা কিন্তু একটা গুড এথিক্যাল প্র্যাকটিস। কিন্তু সেই প্র্যাকটিসটা ধরেন এটা তো আজকে, স্যার আর সমস্যা। হ্যাঁ সমস্যা, এটাই বললাম, বাংলাদেশে অনেক কিছুই সমস্যা। হ্যাঁ, বললে এই যে যেমন কথার কথা যে বললে, প্রথম কথা হচ্ছে বললে বলে যে আরে দূর মিয়া নিজের কাজ করেন, এগুলো নিয়ে আপনার না ভাবলেও চলবে। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে যে এরপরে আপনার প্রমোশন আটকায় গেল। হ্যাঁ, নানান ধরনের সমস্যা। আপনি ওয়াশরুমে গেলে ভিতর থেকে কে জানি সিটকারি আটকায় দেয় বাইরে থেকে, নানান ভাবে আপনাকে অত্যাচার করে। যাই হোক, দুষ্টামি করলাম, বললাম আর কি। না আপনার না ঠিক আছে ম্যানেজমেন্টকে স্যার। জানানোর পরে হইলো যেটা, সেটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট যথাযথ স্টেজ নিল না। হ্যাঁ, যথাযথ স্টেপস গুলা নিল না। তখন আপনি করলেন কি জিনিসটা, মনে করেন যে আপনি প্রথম আলোকে একটা নিউজ ইমেল করলেন যে আমার কোম্পানিকে জানানোর পরেও তারা এই ইলিগাল কাজটা করতেছে, বা তারা এই অ্যাবিউজিভ কাজটা করতেছে। তো এই ধরনের অ্যাক্টিভিটি গুলাকে আমরা বলি হুইসেল হুইসেল ব্লোয়িং ব্লোয়িং। মানে কোম্পানির বিপক্ষে কোনো কিছু করা আর কোম্পানির কি। বিপক্ষে কোম্পানির এমপ্লয়িরাই যখন ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো একটা আহ, কোনো একটা ইনফরমেশন যখন পাবলিকলি ডিসক্লোজ করে, তখন সেটাকে আমরা হুইসেল ব্লোয়িং বলি।
হুইসেল স্যার ব্লোয়িং এর এগুলার কারণে ক্ষেত্রে যেটা কিন্তু হয়, বেশিরভাগ কোম্পানি মানে আরো জরিমানা করে, মানে আরো হ্যাঁ, পানিশমেন্ট দেয় আর কি। পানিশমেন্ট দেয়, কিন্তু আপনি চিন্তা করেন যে সে সে নিজেও কিন্তু পানিশমেন্ট খাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, হ্যাঁ, এমপ্লয়ারের সবসময় চিন্তা থাকে যে কেউ আবার আমার মনে করেন কথার কথা যে কোনো একটা কারণে আপনার কোম্পানি কাউকে ঘুষ দেওয়া লাগে, এবং এই ঘুষ না দিলে কাজটা হয় না। এখন এটা জি যদি স্যার, ফাঁস হয়ে যায় তাহলে আপনি দুদকের মামলায় পড়বেন না? জি স্যার। হ্যাঁ, এই ধরনের প্রবলেম গুলো চলে আসে। তো এটার নাম কি? হুইসেল ব্লোয়িং। কেউ আবার বললেন না হুইসেল ব্লোয়িং মানে হচ্ছে বাঁশি বাজানো। ঠিক আছে? এগুলা কিন্তু কর্পোরেট ওয়ার্ডস, বুঝতে জি পারছেন? স্যার। ট্রেড সিক্রেট, জি স্যার। হুইসেল ব্লোয়িং, সফটওয়্যার পাইরেসি, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কর্পোরেট ওয়ার্ডস। আমরা আরো আরো বিভিন্ন ধরনের কর্পোরেট ওয়ার্ডস দেখবো। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে ওয়ার্কার্সদের সাথে, আইটি ওয়ার্কারদের সাথে ক্লায়েন্টদের সম্পর্ক, এবং ক্লায়েন্টদের কি কি ফ্রিকশন বা কি কি ধরনের সমস্যা হতে পারে। একটা বিষয় এক্ষেত্রে আগে একটু বলে রাখি, যে আমরা যখন আইটি ওয়ার্কার হিসেবে ক্লায়েন্টদের সাথে কাজ করব, আমাদের ক্লায়েন্টরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আইটির এক্সপার্ট থাকবে না, বুঝতে পারছেন? জি, জি যেমন স্যার। এই যে একটু আগেই বললাম সোনাগ ইউনিভার্সিটির ল্যাব বানানোর জন্য ভিসি, তো আমাদের ভিসি ম্যাডাম কি কম্পিউটার সায়েন্সের? উনি তো এইসব কিছুই বুঝবে না। উনি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অন্ধভাবেই আইটি অ্যাডমিনিস্ট্রেটর যেই সাজেশন দিবে সেই সাজেশনই উনি অনুসরণ করবে, বুঝতে পারছেন? যার কারণে জি, আমরা অনেক জি সময় স্যার। অনেক ক্ষেত্রেই এরকম দেখি যে যে ওভার বিলিং, হ্যাঁ, ইনভয়েসের মধ্যে যেমন কথার কথা একটা মনিটরের দাম আসলে 12,000, কিন্তু এটাকে 25,000 টাকা লিখছে। ও সেও তো বুঝে না যে মনিটরের আসলে দাম কত। হ্যাঁ, এরকম কোম্পানি একটা থেকে বিষয়। টেন্ডারিং এর ক্ষেত্রে বেশি হ্যাঁ, হয় এগুলা। এরকম হয় যে দেখা যাচ্ছে যে যেহেতু ক্লায়েন্টরা আইটি রিলেটেড নলেজ কম রাখে, তারা অন্যান্য বিজনেস করে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি দেখলেন না এসে তো বিশাল বড় ক্লায়েন্ট, তার কাছে এটা কোনো ম্যাটার না, আমি প্রত্যেকটারই দাম বাড়ায় বাড়ায় লিখি। তাহলে এইগুলো কি স্যার ইথিক্যাল ইস্যুস না? আনএথিক্যাল স্যার, ফুললি আনএথিক্যাল। আনএথিক্যাল ইস্যুস মানে যে এথিক্সের সমস্যা আছে, এগুলা কিন্তু প্রশ্নে আসতে পারে, আমি এরকম সিচুয়েশন দিয়ে বলতে পারি। আচ্ছা, এবার আসেন হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে স্যার আইটি এরকম ওয়ার্কার প্রশ্ন যদি আসে আমরা নিজেরা বানায় লিখলে তো হবে, তাই না স্যার? বানাই তো লিখবেন, কিন্তু বানায় বানায় একেবারে ইরিলিভেন্ট লিখলে হবে না, এই ওয়ার্ড গুলা ইউজ করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্যার আগে ডিসপিউট প্রশ্ন দিয়ে প্রেজেন্টেশন। দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি ম্যাডাম, আরেকবার একটু বলেন। স্যার মিডের আগে কোশ্চেন স্যার দিয়ে মানে দিবেন এই না? জিনিসগুলোই তো কিছুটা থাকবে। কোশ্চেন তো দিয়ে দিব না, কোশ্চেন হচ্ছে কোশ্চেন নিয়ে আলোচনা করব, বুঝতে স্যার পারছেন? এভাবে কোশ্চেন গুলো তো পাস করতেই পারবো না স্যার। আমি আগেই বলছি এটার কিন্তু রাইট ওর রং অ্যান্সার নাই। আপনি লেখেন, চেষ্টা করেন, নাম্বার তো আমার হাতে। আর আগেও বলছি যে এই ধরনের কোর্সটাতে কিন্তু ইংরেজি দুর্বলতা থাকলে নাম্বার খুবই কম আসে, এভারেজ নাম্বারটা আসে। দেখা যাচ্ছে যে অধিকাংশই দেখা যাচ্ছে 50-60 এরকম মার্ক আসে, কিন্তু 70-র উপরে মার্ক খুব কম আসে, বুঝতে পারছেন? কারণ লেখার কোয়ালিটি, আমি আগেই বলছি রাইট ওর রং কোনো জি অ্যান্সার স্যার। নেই। আগে দেখছেন না এই যে আপনারা বিভিন্ন জন কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলেন, আমি বোধহয় রিপ্লাই দিছি 2-4 জনকে। জি জি স্যার, স্যার। আমি দুইবার করে করছি স্যার। আপনি একটা বলছিলেন যে আমি ওই অ্যাপ্রোচটা ঠিক করি নাই, পরে হ্যাঁ, আবার যাই হোক, আপলোড দিছি ও স্যার। বিষয়গুলো ওইটা নিয়ে একটু আবার চেক করে আলোচনা দেখি। হবে। তো আসলে কি এগুলাই কোনো রাইট ও রং অ্যান্সার নেই, যে যেই অ্যান্সার দিচ্ছেন না কেন সেটাই রাইট। বিষয়টা আসতেছে যে আপনি কতটুকু নিজের অ্যান্সারটাকে জাস্টিফাই করতে পারবেন যে আমার অ্যান্সারটা রাইট, এইটা। আপনি যদি 2-4 লাইন লেখেন যে এরকম সমস্যা, তো এরকম করলে ভালো, ওকে, সেটার একটা অ্যান্সার হইলো। কেউ আরেকটু সুন্দর করে লিখলে, এই ওয়ার্ডগুলো একটু ইউজ করলো, তাইলে সে আরেকটু বেশি নাম্বার পাবে। কারো গ্রামারটা ঠিক থাকলো বা লেখার সময় স্পেলিং মিস্টেক একটু কম হইলো, স্বাভাবিকভাবেই তার লেখাটা একটু বেশি ভালো হবে। এখন ধরেন কথার কথা 5-এ মার্ক, তাইলে যার গ্রামারটা আমার সব ভালো তারে 5-এ 5 দেওয়া যায়। যার একটু গ্রামারটা আমার মিস্টেক আছে কিন্তু মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, তাকে 4 দিলাম। আর যে একেবারে অন্যদিকে, হ্যাঁ, তাকে কি আমি 0 দিয়ে দিব? না, সেও কিছু আবার মার্ক পেয়ে যাবে। বুঝতে পারছেন? সেও কিছু মার্ক ঠিকই পায়, যার কারণে এই ধরনের কোর্সে ফেল আসে না, কিন্তু আবার ভালো নাম্বারটাও আসে না। আচ্ছা, বুঝতে পারছি স্যার। কারণ সমস্যাটা এটা এখানেই এটা স্যার। যদি সিএসসি একটা কোর্স হইতো, আমি বলেন কথার কথা বলতাম যে এই বাইনারি নাম্বারের সাথে এই বাইনারি নাম্বার অ্যাড করো, এটা হয় 10 নাহলে 0,
তাই তো? জি স্যার। মাঝে কোনো জি স্যার। নাম্বার নাই। হয় রাইট নাহলে রং। কিন্তু এথিক্সের কোর্সটায় আসলে ওইভাবে রাইট রং নাইও, এবং দেখবেন সামনের দিনে দেখবেন। স্যার একটা কোশ্চেন ছিল, আপনি আর কি কি সাবজেক্ট পড়ান স্যার আইটির, মানে কম্পিউটার সায়েন্সের? আমি আপনাদের হচ্ছে ওয়েব প্রোগ্রামিং সেশনাল নেই, সিএসসি 3100, ট্রিপলি আচ্ছা। স্টুডেন্টদের সি প্রোগ্রামিং নেই, আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এই সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্লাস নিতেছি কম্পিউটার ফান্ডামেন্টালস। এটা আপনারা করছেন না, কম্পিউটার আচ্ছা। ফান্ডামেন্টালস? না স্যার, না স্যার, এটা করি ফার্স্ট নাই আমরা। সেমিস্টারের কোর্স। না স্যার, আমাদের দেয়নি এটা। আমরা করি ছিল নাই না। স্যার, ও আমরা আচ্ছা, বুঝছি, আপডেট থেকে আপনাদের তো চলে হচ্ছে গেছি আর কি। অনেকে ডিপ্লোমা করা, এটা মনে হয় বাদ দিয়ে দিছে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা জি এটা স্যার। বাদ দিয়ে দিছে। ওই স্টুডেন্ট যারা নতুন। এই ফান্ডামেন্টালটা স্যার অ্যাবাকাস নিয়ে পড়ায়, এগুলা আমরা আগেই পড়ে হিসাব করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের কিছু কিছু কোর্স মনে হয় বাদ। সি প্রোগ্রামিং ও তো পড়ায় নাই, পড়াইছে? না, করাইছি সি স্যার, সি প্রোগ্রাম করাইছে, সি প্রোগ্রামিং সি প্লাস করায়। প্লাস করছে। সি প্লাস প্লাস বলতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জি তাই তো? স্যার, জি জি স্যার, স্যার। অবজেক্ট ডাবল ওপি। ডাবল। আচ্ছা, যাই হোক, তো আম, এবার আমরা আসি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা উদাহরণ দেই। ওই যে বললাম আবারও, যে আমি একটা নেটওয়ার্ক ল্যাব তৈরি করব, এটার জন্য 70টা পিসি কিনবো। তো এখন ধরেন মুন্না, ইয়েস স্যার। না আপনার ইয়েস বলার দরকার নেই, আমি জাস্ট আপনার নামটা নিলাম। তো আমি বললাম যে এই মুন্না ব্র্যান্ডের র্যামের চাইতে ভালো র্যাম বাজারে আর নাই। আমি যখন পিসিটা বানাচ্ছি এবং যখন ইনভয়েসটা রেডি করতেছি, তখন আমি বললাম যে মুন্না ব্র্যান্ডের চাইতে ভালো র্যাম বাজারে আর হয় না। এই র্যামটাই আমি আপনাকে দিচ্ছি। আপনার কম্পিউটার যত মনে করেন 100টা পিসি বসবে, সব কটার মধ্যে আমরা মুন্না ব্র্যান্ডের র্যামটাই দিব। আগেই বলছি ক্লায়েন্টের কিন্তু এসব বিষয়ে নলেজ কম। তো দেখেন একটা বিষয়, ক্লায়েন্ট যদি প্রত্যেকটা র্যামের জন্য কথার কথা 3000 টাকা খরচ করতে সে রাজি থাকে, তাহলে তার জন্য সবচেয়ে ভালো হবে যে 3000 টাকায় মার্কেটের বেস্ট যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটাই তাকে দেওয়া, তাই তো? জি স্যার, জি স্যার। এবং আগেই বলছি যে ক্লায়েন্টকে কিন্তু সাজেশন আইটি ওয়ার্কাররাই দেয়, আমরাই দিব। জি স্যার। তো আমরা আমাদের জন্য সবচাইতে ভালো হবে যে এই 3000 টাকায় যা সম্ভব সবচাইতে বেস্ট প্রোডাক্টটা তাকে সাজেস্ট করব। কিন্তু আমি কি বললাম, স্যার মুন্না ব্র্যান্ডের চাইতে ভালো র্যাম আর হয় না। সে কিন্তু বুঝলো না, সে ওকে ওকে করে দিল, বিল পাস করে দিল, মুন্না ব্র্যান্ডের কানে ঠিক র্যাম বিল হয়ে গেল। র্যাম হয়ে গেল। আসলে কাহিনী হয়েছে যে মুন্না ব্র্যান্ডের র্যামটা হচ্ছে আমার নিজেরই চাচাতো ভাই, এটা সোল ডিস্ট্রিবিউটর, এবং সারা বাংলাদেশে চায়না থেকে ওরাই এই ব্র্যান্ডের র্যামটা আনে, এবং ওরাই সারা বাংলাদেশে মুন্না মুন্না ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর, সোল ডিস্ট্রিবিউটর হিসেবে সব কাজ দিক করে। দিয়ে লাভ হয়ে গেল। তো একটু খেয়াল করেন তো, ক্লায়েন্টের ইন্টারেস্ট বা ক্লায়েন্টের সেলফ ইন্টারেস্ট হচ্ছে সে 3000 টাকায় বেস্ট প্রোডাক্টটা আমার থেকে এক্সপেক্ট করবে। আমার সেলফ ইন্টারেস্ট হচ্ছে যে যেহেতু আমি র্যাম বিক্রি করব, সেহেতু এক কাজ করি, আমার চাচাতো ভাইয়ের বা আমার কোম্পানির একটা সাবসিডিয়ারি ব্র্যান্ড, তাদের এই প্রোডাক্টটা চালাই দিই। তাহলে দুইজনের সেলফ ইন্টারেস্টের মধ্যে একটু কনফ্লিক্ট হলো না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যে কোনো একটা বিষয়ে যদি আইটি ওয়ার্কারের নিজস্ব সেলফ ইন্টারেস্ট এবং ক্লায়েন্টের সেলফ ইন্টারেস্টের মধ্যে কনফ্লিক্ট দেখা যায় বা কন্ট্রাডিকশন দেখা যায়, সেটাকে নাম আমরা কি বলবো? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে লাভ, বা স্বার্থ। হ্যাঁ, বা জি স্বার্থ। স্যার। হ্যাঁ, ওর এটা স্বার্থ, আমার এটা স্বার্থ, দুজনের স্বার্থ সেম হইতে হবে। আমার স্বার্থ আসলে হওয়া উচিত হচ্ছে যে সে আমাকে পেমেন্ট দিলেই আমি ওকে, আমি ওই পেমেন্ট পাওয়ার পর তাকে বেস্ট সাজেশনটা দিব, এটা হওয়া উচিত ছিল, কিন্তু না। সেখানে আমি করলাম কি, মাঝখানে দিয়ে আমার নিজের একটা বিজনেস একটু কামাই নিলাম। আচ্ছা, ফ্রড, এই ওয়ার্ডটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, অনেক বহুল ব্যবহৃত ওয়ার্ড। ফ্রড মানে হচ্ছে যে আপনি যদি কোনোভাবে কাউকে বোকা বানিয়ে হোক বা কাউকে যদি ট্রিক করে হোক, আপনি যদি তার থেকে কোনো গুডস অর সার্ভিস অর প্রপার্টি যদি অবটেইন করেন, হ্যাঁ, কোনোভাবে তাকে বোকা বানাই, এটা আবার র্যাম বিক্রি করার সাথে মিলেন না। এটা হচ্ছে আপনি সম্পূর্ণরূপে ফ্রড। আপনি আপনি ওকে দেনই নাই, আপনি টাকা নিলেন কিন্তু
এই যে আমরা অনেক সময় অনলাইন বিভিন্ন জায়গায় ফ্রডের শিকার হই না, ইভেনলি স্যার, ইভেনলি। না ভুল করে টাকা দেই, ওই ভ্যালি ছাড়াও ধরেন অনেক ক্ষেত্রে থাকে যে রিসাইকেল বিন, হ্যাঁ বললো যে জিনিসটা বেশ কম দামে পাওয়া যাচ্ছে, অর্ডার করলাম, তারপরে দেখা যায় মেসেজ থেকে ব্লক করে দিল। মানে সে এনিহাও আমাকে বোকা বানিয়ে কি করলো, যে আমার থেকে টাকা নিয়ে নিল বা আমার থেকে কোনো ধরনের প্রপার্টি হাতে নিল, সেটা হচ্ছে কি ফ্রড। ফ্রড। আচ্ছা, মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে মিসস্টেটমেন্ট অর কমপ্লিট ইনকমপ্লিট স্টেটমেন্ট অফ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। তো এটার একটা উদাহরণ দেই যে এটাও স্যার ওই মুন্না ব্র্যান্ডের মতোই স্যার। হ্যাঁ, না মিসরিপ্রেজেন্টেশন মানে এরকম না, একটু একটু পার্থক্য আছে। মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন সেটা আপনি না আসলে। যেমন আপনি বলতেছেন যে আমি বিশাল বড় আইটি কোম্পানি, 100 পিসি বসায় দেওয়া কোনো সমস্যাই না, কিন্তু বাস্তবে যখন সাপ্লাই আনতে গেছেন আপনি দেখলেন যে এই বিলে আপনি 20টার বেশি পিসি সাপ্লাই দিতে পারতেছেন না। বুঝতে জি পারছেন? স্যার। মানে আপনার জি স্যার। অতটাও আসলে মরদ হয় নাই 100 পিসি সাপ্লাই দেওয়ার মতো। বা আপনি কাজটা একটা, পাওয়ার জন্য হ্যাঁ, স্যার এই আপনি একটা কোম্পানির প্রেজেন্টেশন। বললেন, ধর কথার কথা যে আমাদের যে ইআরপি সিস্টেমটা আছে, ইআরপি কিন্তু খুব দামি সফটওয়্যার, জানেন স্যার? জি স্যার। ইআরপি গুলোর দাম কিন্তু কোটি কোটি টাকা হয়। তো জি স্যার। আপনি আপনারা বন্ধুরাই 6 জন মিলে বিএসসি পাস করছেন একসাথে, তো একটা বিশাল বড় ব্র্যান্ড, কথার কথা এনিথিং, একটা ব্র্যান্ডের নাম বলেন, এনিথিং, কোন একটা কোম্পানির নাম তা বলেন। আমাদের জিজ্ঞেস করতেন। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। ওয়ালটন স্যার। ওয়ালটন। ওয়ালটনের অফার দিয়ে বসলেন আপনাদের পুরা ইআরপি সিস্টেম আমরা বানিয়ে দিতে পারবো, আরে বাবা, কিন্তু এটা আসলে বেশি পারলেন না। পাওয়ারফুল হয়ে যায় স্যার। আসলে পারলেন না। তাহলে এটা কি মিস আসলে তো মরদ রিপ্রেজেন্টেশন? হইছে না স্যার। হ্যাঁ, এটা কি মিস রিপ্রেজেন্টেশন? একটু একটু স্যার পার্থক্য বোঝার এটা চেষ্টা। এটা কাইন্ড অফ চাপাবাজি না? হ্যাঁ, চাপাবাজি, হ্যাঁ, একদম চাপাবাজি চাপাবাজি। তো। তো এগুলা কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে প্রবলেম ক্রিয়েট করে, কারণ দেখা যাচ্ছে যে একটা কোম্পানি 2-3 মাস আপনাকে পেমেন্ট করলো, পরে দেখা গেল তাদের কাজের কাজ কিছুই হচ্ছে না, এদিক দিয়ে লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, তখন কিন্তু লিগ্যাল প্রসিডিওরে চলে আসে, জেল জরিমানা হতে পারে। আচ্ছা, আর আরেকটা ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হবে, যেটার নাম হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ভাঙা। হ্যাঁ, ব্রিচ অফ কন্ট্রাক্ট মানে হচ্ছে যে এটা মিসরিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে মূলত দুইটা পার্টির মধ্যে কিছু টার্মস এন্ড কন্ডিশনস আপনারা সাইন করছেন। যেমন কথার কথা যে সোনারগাঁও ইউনিভার্সিটি বললো যে ইআরপি সিস্টেমটা ডেভেলপ করতে হবে, তো আমার খুব বেশি সময় নেই, আমার মানে স্টুডেন্টরা ভর্তি হয়ে যাচ্ছে, এটা 6 মাসের মধ্যে করতে হবে। এখন কোনো কারণে যদি সফটওয়্যার ডেভেলপার কোম্পানি 6 মাসের মধ্যে জিনিসটা দিতে না পারে, তখন কি হয়ে যাবে? ব্রিচ এটার অফ। মানে এই না যে সে পারবে না, সে পারবে, কিন্তু সে কোনো কারণে 6 মাসের মধ্যে পারলো না, তখন এটা ব্রিচ অফ কন্ট্রাক্টে পরিণত হবে। সো ব্রিচ অফ স্যার এটা কন্ট্রাক্ট কি মানে এমন হচ্ছে, হইতে পারে না যে তখন টাইম এক্সটেন্ড করার জন্য আরেকটা হ্যাঁ, একটু কথাবার্তা? আপনি বললেন যে টাইম এক্সটেন্ড করেন, কিন্তু তখন আপনি বলবেন আমি তো টাকা কম দিব, হইতে পারে না, যে জি স্যার, হইতে মান্থলি পারে। পেমেন্ট। তা আপনি বলছেন যে না না, আপনি তো আমাকে বলছিলেন 6 মাসের মধ্যে দিবেন, তাহলে 7th মান্থের টাকা আমি দিব না, এরকম বুঝতে হইতে পারে। পারছি। এমনকি ক্ষেত্র বিশেষে অনেক বড় ধরনের প্রবলেম যখনই হইতে পারে, মানে সলিউশনে আসবে না তখনই ব্রিচ অফ কন্ট্রাক্টটা হয়ে যাবে আর কি। যখন যে কোনো একটা পার্টি, আবার উল্টাটাও হইতে পারে, তারা বানাই দিল কিন্তু আপনি টাকা দিলেন না ঠিক মতো, এটাও হয়, এবং এটা বেশি হয়। বুঝতে পারছেন? আপনার দেখা যাচ্ছে যে একটা কোম্পানির জন্য ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন 1 লক্ষ টাকা, সে ঠিক মতো দিল না, পেমেন্ট দেওয়ার সময় গড়িমসি করতেছে, এদিক দিয়ে আপনার প্রোডাক্ট রেডি, এমন কিন্তু অনেক সময় হয়। তাহলে এই ওয়ার্ডগুলা মনে থাকবে, এই ওয়ার্ডগুলা ইউজ করতে পারবেন না আপনাদের পরীক্ষার উত্তরে? ইনশাআল্লাহ। জি স্যার। পড়বেন, বইটা পড়বেন, বইটা পড়লে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে এবং বুঝতে পারবেন। এগুলোর সাথে স্যার পরিচিত অনেকভাবে। আচ্ছা, এবারে আবার একটু আসি আইটি ওয়ার্কারদের সাথে সাপ্লায়ার। তো আইটি ওয়ার্কারদের সাথে সাপ্লায়ারদের কিরকম সম্পর্ক থাকে? ধরেন ওই যে বললাম যে সাধারণত আইটি ওয়ার্কাররা অনেক ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি থেকে কিনে থাকে, এবং সাধারণত সাপ্লায়ারদের সাথে কি হয়, সাপ্লায়ার্স strive to maintain positive relationships with their customers in order to make and increase sales। এই যে ইনক্রিজ মনে করেন সেলের জন্য তাদের হ্যাঁ, একটা সাপ্লাই বড় চেইনটা ধরুন কথার কথা উৎকর্ষণ নিয়ে যায়। বাংলাদেশে গিগাবাইট, জি। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে গিগাবাইট চাইবে যে আপনি মাদারবোর্ড হিসেবে তাদের মাদারবোর্ড গুলো কিনেন, জি। র্যাম হিসাবে তাদের র্যাম গুলা কিনেন,
আসুস চাইবে যে আপনি তাদের মনিটরটা সাপ্লাই দেন। তো এই জন্য প্রায় সময় সাপ্লায়ারদের সাথে আইটি ওয়ার্কারদের একটা ভালো সম্পর্ক থাকে। ঠিক যেরকম ওই যে বলছিলাম যে ডাক্তারদের সাথে ফার্মেসির দেখবেন, ফার্মেসির কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ফার্মেসি না, ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে। এইটাই স্যার তো সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে। তো তাদের একটা ভালো সম্পর্ক থাকে, তাই তো? জি স্যার। তো এই ভালো জি স্যার। সম্পর্ক, এই গুডউইলটা বজায় রাখার জন্য অনেক সময় সাপ্লায়াররা আইটি ওয়ার্কারদের বলেন বা ওই ক্ষেত্রে ডাক্তারদের বলেন বিভিন্ন ধরনের গিফট দেয়। গিফট দেয় কিন্তু আসলে এই গিফটটা তাদের ইন্টেনশন না, এটা আসলে ইন্টেনশনটা অনেকটা ব্রাইব বা ঘুষের মতো। আচ্ছা স্যার, এটা নেওয়া তো ঘুষই হইতেছে না হ্যাঁ, তাহলে? তার মানে দুইটা বিষয় আছে। একটা দেখেন, আমরা যারা বিজনেস করি, বিভিন্ন জি স্যার। প্রফেশনাল ওয়ার্ল্ডে যাই, আপনারাও তো দেখছেন যে কারোর সাথে জি স্যার। বিজনেস ভালো থাকলে অনেক ধরনের গিফট আদান প্রদান হয় কোম্পানির ভিতরে। জি জি স্যার, স্যার, জি স্যার। যেমন এটা আরিফ কিন্তু স্যার ঘুষ হাতে না। একটা ঘড়ি পরে ঘুরে স্যার, ওইটা হ্যাঁ, সিমেন্ট বা একটা কোম্পানি আইফোন গিফট গিফট করে। দেওয়া হয়, লিঙ্ক আপ বা তৈরি একটা অনেক ধরনের। হ্যাঁ, বলেন আরেকজন কে বললেন? স্যার লিঙ্ক আপ তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ, তো এইটা কিন্তু অনেক অনেক এটা একটা প্রফেশনাল প্র্যাকটিস, বুঝতে পারছেন? জি স্যার। জি সমস্যাটা স্যার। হচ্ছে যে আপনি যদি তাকে কোনো কারণে প্রেশার দেন যে আপনাকে তো এটা দিলাম, বা আপনাকে তো এই টাকাটা দিলাম, বা আপনাকে তো এরকম একটা ঘড়ি কিনে দিলাম, তা আপনি এক্সপেক্ট করবেন যে তাইলে সে আপনার থেকে মাল কিনবে, বুঝতে পারছেন? জি জি সো স্যার। ব্রাইব আর গিফটের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা গিফট কারো থেকে পাইছেন কিন্তু সেটা যদি কাউকে দেখাইতে না পারেন, তাইলেই সেটা ঘুষ হয়েছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। জি আপনাকে স্যার। একটা বিএমডব্লিউ গাড়ি দিল কিন্তু এটা নিয়ে আপনি বেরোন, আপনার নিজের নামে এটা রেজিস্ট্রেশনও করেন না, তো বোঝা যাচ্ছে যে এটা নিয়ে আপনার কিছু সমস্যা আছে। ইনকাম করে 2 টাকা, বিএমডব্লিউ 4 টাকা। হ্যাঁ, এরকম। কিন্তু কথার কথা যে আমি একজনের থেকে গিফট পাইলাম, যেমন আপনারাই ধরেন আম, আমাকে কিছু একটা গিফট দিলেন, তো আপনার গিফট দিলেন, আমি এটা দেখাইলাম সবাইকে যে যেমন স্টুডেন্ট আমাকে গিফট দিচ্ছে, কিন্তু কথার কথা এমন একটা গিফট দিলেন যেটার মাধ্যমে আপনারা আসলে বুঝাতে চাচ্ছেন যে স্যার আমাদের একটু A+, A+ দিয়ে দেন, তখন জিনিসটা কি হয়ে যাবে? ব্রাইব। ব্রাইব হয়ে যাবে, এবং সেই ব্রাইব হয়ে গিফটের যাবে ছবি স্যার। কিন্তু আমি ফেসবুকে দিতেও পারবো না। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। তাহলে বেসিক্যালি স্যার এই দুটা লাইন দেখেন, স্যার এই দুটা লাইন দেখেন: encourage an obligation for the recipient to act favorably toward the donor, এটা হচ্ছে ব্রাইব। তার মানে কি, তাকে একটা অব্লিগেট বা বাধ্য করা যে আপনি এই কাজটা করেন। যেমন কথার কথা যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বললো যে স্যার মিনিমাম 500 বার এক সপ্তাহে আপনার ওষুধটা লিখতে হবে, এবং এই জন্য ওরা কিন্তু কি ছবি তুলে নাকি? জি, জি স্যার। হ্যাঁ, প্রেসক্রিপশনে ওরা একটু বের ট্র্যাক হইলে রাখে, ছবি তুলো। স্যার, আমার একটা ওরা প্রশ্ন ট্র্যাক স্যার, রাখে যে এখানে ডাক্তার আপনার ওষুধটা 500 বার লিখলো কিনা, যদি লেখে তাহলে একটা সার্টেন টাকা পাবে। তাহলে এটা কি ব্রাইব হয়ে গেল না? এটা কিন্তু গিফট থাকলো। জি স্যার। কিন্তু কথার কথা আপনি ভালো সম্পর্কের জন্য ওকে একটা কলম, একটা গিফট প্যাড, বা একটা হয়তো একটা বাটি বুটির সেট দিলেন, এবং কিছু এক্সপেকটেশন নাই, জাস্ট আপনার গুডউইল বা সম্পর্ক ভালোর জন্য দিলেন, ঠিক আছে? সেটা কিন্তু গিফটস। কিন্তু ব্রাইবসটা কখন? যখন আপনি এরকম একটা শর্ত দিবেন যে আমি তো গিফট দিলাম কিন্তু স্যার আপনি তো A+ দিলেন না, হ্যাঁ, এরকম একটা বিষয়। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আইটি ওয়ার্কারদের সাথে অন্যান্য আইটি ওয়ার্কারদের সম্পর্ক। তো স্বাভাবিক, আচ্ছা আমাদের কি টাইম? 15 মিনিট পরে শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা, 15 মিনিট, তাহলে আরো 5 মিনিট দেখি, তারপরে নতুন লিঙ্ক দিব। হ্যাঁ, জি স্যার। আমিও ক্লাস নিচ্ছি বাবা, বুঝলে তো হইতোই। রাসবেরির এটা কি দেখায়? Seniority? ওর অনেক উন্নতি হয়েছে মাশাআল্লাহ। ও সরি সাউন্ড অন করা। ওই আমার একটা ফ্রেন্ড প্রমোশন হয়েছে, ফেসবুকে পোস্ট দিল, এই জন্য দেখলাম আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। বেশ ভালো কোম্পানি, নেক্সট ভেঞ্চার, নাম শুনছেন? জি স্যার। জি স্যার। নেক্সট ভেঞ্চারে জব করে। আচ্ছা, যাই হোক, তো আইটি ওয়ার্কারদের সাথে অন্যান্য আইটি ওয়ার্কার, তাহলে আমরা প্রায় সময় এই কাজটা করি। ধরেন আমাদের মধ্যে যারা জব পাইছে, আবার অনেকে আছে না বেকার, এখনো ওইভাবে জব নাই, আছি না স্যার?
জি স্যার। তো আমরা অনেক সময় করি কি আমাদের সিভি বা রেজুমেটা ফ্রেন্ডদের দেই যে বন্ধু একটু দেখিস আমার, বা যদি সামনে ওপেনিং আসে আমার সিভিটা একটু ইন্টারনালি দিস, বা ইন্টারনাল রিক্রুটমেন্টে যাতে আমি আমি একটু আগায় থাকি। তো এই ব্যাপারটা একজন আইটি ওয়ার্কার আরেকজন আইটি ওয়ার্কারকে করে। সব প্রফেশনালি এক প্রফেশনের লোকেরা আরেক প্রফেশনালদের হেল্প করে। জি তো স্যার। সমস্যাটা যেটা হয় সেটার নাম হচ্ছে রেজুমে ইনফ্লেশন। রেজুমে ইনফ্লেশন মানে হচ্ছে আপনার যেমন কথার কথা যে আপনি ওয়েব ডেভেলপার বা এই ধরনের বা অ্যাপস ডেভেলপার এরকম একটা পদে দিতে যাচ্ছেন। তো এখন আপনার বন্ধু বলল যে আচ্ছা, তো এই তোর রেজুমের মধ্যে নো এসকিউএল বা মঙ্গোডিবি নিয়ে কিছু লেখা নাই, এক কাজ কর, এই লিখে রাখ, আর পরীক্ষার আগের দিন একটু পড়ে যাইস। তো আপনিও ওর কথা মতো লিখলেন। হ্যাঁ, লিখলেন যে আমি মঙ্গোডিবিতে এক্সপার্ট, আমি নোট জেএস এক্সপার্ট, কিন্তু আসলে এইসব বিষয় সম্পর্কে আপনার খুব একটা নলেজ নাই। বা যেরকম হয় আমরা প্রায় সময় জব যখন অ্যাপ্লাই করি দেখি যে ওইখানে আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ, এমপ্লয়াররা একেবারে 17-18টা স্কিল লিখে রাখছে। তো দেখা যাচ্ছে ওর মধ্যে প্রায় 4-5টা স্কিল আমার কোনোদিনও কোনো নলেজই নাই, ওই জীবনে প্রথম দেখলাম। তো যেহেতু সে অ্যাপ্লাই করতে বলছে আমি করলাম কি রেজুমেতে ওগুলো একটু অ্যাড করে ঢুকাই রাখলাম, যে সমস্যা নেই আরো 10-12টা তো আছে। 17টা স্কিল চাইছে, তার মধ্যে তো 10টা আমি পারি, 7টা পারি না, ওই 7টা পরে দেখা যাবে, সমস্যা নেই। তো অর্থাৎ এমন কাজ কিছু করতে জিনিস করতে আপনার শিক্ষা লাভ। রেজুমের মধ্যে বা সিভির ভিতরে লেখা যেটা সম্পর্কে আসলে আপনার কি নাই, ধারণাই আসলে নেই। আপনার অতটা নলেজ নাই। এই রেজুমে ইনফ্লেশনটা হয়, এবং এক আইটি ওয়ার্কার আরেক আইটি ওয়ার্কারের রেজুমেটা একটু ইনফ্লেটেড করে হায়ার অথরিটিতে কি করে ইন্টারনালি রিক্রুটের জন্য চেষ্টা করে। এটা একটা ইথিক্যাল ইস্যু। আরেকটা ইথিক্যাল ইস্যু হয় কি, যেমন আপনি একটা কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর একটা কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে গল্প করতেছেন, আপনারই বন্ধু। এরকম গল্প করতে করতে দেখা যাচ্ছে যে কিছু সেনসিটিভ ইনফরমেশন এক কোম্পানির আপনি জানাই দিলেন, বুঝতে পারলেন? জি। তো এইটাও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে, কারণ আপনার বন্ধু তো একটা আরেকটা সফটওয়্যার ডেভেলপার কোম্পানিতে চাকরি করে। জি। সে গিয়ে আবার তার কোম্পানিতে জানাই দিল যে ওই কোম্পানিতে তো এরকম হয়। হ্যাঁ, বা কথার কথা যে আপনি আপনার বেতনটাই ডিসক্লোজ করে ফেললেন, সে বলবে হ্যাঁ আমি তো এত টাকা বেতন পাই, ওই কোম্পানিতে এত বেতন দেয়, আমি চাকরি করব না। তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট শেয়ারিং অফ কর্পোরেট ইনফরমেশন, বিভিন্ন কর্পোরেট ইনফরমেশন অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হয়, মাঝে মধ্যে সেল করে, অথবা মাঝে মধ্যে ইনঅ্যাডভার্টেন্টলি, মানে হচ্ছে যে আপনার চিন্তা ছাড়াই সে অনেক সময় বলে দেয় অন্য একজন আইটি প্রফেশনালকে, যেটা অনেক সময় কি হতে পারে কোম্পানির জন্য বিপদের কারণ হতে পারে। এমনকি আপনি যে এনডিএ সাইন করছিলেন, নো ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটারও ব্রিচ হতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু চাকরিও চলে যেতে পারে। যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। হ্যাঁ, যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, সোসাইটি, আইটি ওয়ার্কারদের থেকে সোসাইটির যেই এক্সপেকটেশন যে আইটি ওয়ার্কাররা ভালো মতো তাদেরকে সার্ভ করবে। হ্যাঁ, আইটি ওয়ার্কাররা যেহেতু সিএসসি বা এই আইটি রিলেটেড কাজগুলোতে এক্সপার্ট, আর সোসাইটির সবাই তো এক্সপার্ট না, তো স্বাভাবিকভাবে আপনি সোসাইটির কিছুটা বেনিফিট, কিছুটা ভালোর জন্য কাজ করবেন। আর এমন কোনো কাজ করবেন না যেটার কারণে সোসাইটি এট লার্জ ক্ষতির কারণ হয়। এমন কোনো সফটওয়্যার বানাবেন না, এমন কোনো এআই সিস্টেম ডেভেলপে কাজ করবেন না যেটা আলটিমেটলি মানুষের ক্ষতি করে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, প্রফেশনাল কোড অফ ইথিক্স। আচ্ছা, প্রফেশনাল কোড অফ ইথিক্সের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে এখানেও ডাক্তারদের উদাহরণ দিই, যে আপনারা আপনাদের পরিচিত বা বন্ধু বান্ধব ভাই বোন কেউ যদি এমবিবিএস পাশ করে ওদের থেকে শুনবেন যে ওরা কিন্তু গ্রাজুয়েট করার পরে যেদিন এমবিবিএস পাশ করে, তো তাদের যখন কনভোকেশন হয় তাদের সবাইকে কি করে একটা শপথ বাক্য পাঠ করায়, তাই তো? দেখি নাই স্যার, হ্যাঁ, বলতে দেখেন পারছি। নাই কখনো? তো তাদেরকে একটা বা জিজ্ঞেস করলে জিজ্ঞেস করেন কোনো মেডিকেল স্টুডেন্ট যে আচ্ছা তোমাদের বলে একটা শপথ বাক্য পাঠ করে। তো সেই স্যার শপথ কি বাক্যটা সব? হচ্ছে, হ্যাঁ, হিপোক্রেটিক ওথ। এটা অনেক বছর আগে, হিপোক্রেটিক ওথটা অনেক বছর আগে, না হলেও কয়েক হাজার বছর আগের এই ওথটারই একটা মডিফাইড ভার্সন কিন্তু তারা
উচ্চারণ করে যে আমি এটা করব ওটা করব। যেমন ডক্টরদের ক্ষেত্রে বলি, ডক্টরদের কিন্তু কোনো শত্রু মিত্র নাই, এটা জানেন? জি স্যার। হ্যাঁ, যেমন কথার কথা যে একজন এখন ইসরায়েল ফিলিস্তিন ওয়ার হচ্ছে, এখন যদি ইসরায়েলি কেউ যদি আক্রান্ত হয়ে একজন ফিলিস্তিনি ডক্টরের কাছে হেল্প চায়, তাকে কিন্তু হেল্প করতে হবে, এটা তার ওই শপথের ভিতরে আছে। সার্ভিস দিতে হবে। হ্যাঁ, তাকে হেল্প করতে হবে, যে কোনো পেশেন্ট মানুষ হইলেই হইল, এবং তারা হিউম্যানিটির হেল্প করার জন্য একদম মানে আম, একদম ওথ নেওয়া। আচ্ছা, তো আমরা কি এই যে এই ধরনের আমরা যেরকম যেরকম সিএসসি পাশ করে আমাদের কি এরকম কিছু শপথ বাক্য পাঠ করায়? না স্যার স্যার। নতুন লিংক দিলে মনে হয় ভালো হইতো। ও হ্যাঁ, 9 মিনিট আছে। থ্যাংক ইউ। আমি নতুন একটা লিংক তাহলে ক্রিয়েট করি। জায়েদ ভাই, জি ভাই, আরিফ আরিফ মামার হাতে একটা ঘড়ি আছে বুঝছেন, এটা হ্যাঁ কোনো সিমেন্ট কোম্পানি তাকে ব্রাইব দিছে। বুঝতে পারছি। 100% শিওর ভাই, দিছে কনফার্ম। এবং সে মাঝে মধ্যে পরে, মাঝে মধ্যে পরে না। এটা গিফট গিফট যখন মনে করে এটা আমার গিফট করছে গিফট করছে করে না তখন আর করে না। এইখানে স্যার বলছে আমার হাতে তার কোনো কন্ডিশন নাই, এটা আমার গিফট করছে, কোনো এবং মানে ওনার চাওয়া পাওয়া নাই। ওনার হ্যাঁ, বাবার চাওয়া দেওয়া পাওয়া না খালি স্যার। আচ্ছা নতুন লিংকে আছেন, সবাই নতুন লিংকে আছেন। আচ্ছা, ওনার বাবার দেওয়া কিনা ঘড়িটা হচ্ছে হলো সোনালী কালারের জামাই ঘড়িটা, আর এটা না, পরে চাওয়া আসেন না। পাওয়া নাই, শুধু সিমেন্টের ইয়াটা যেন চালানটা বেশি যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো চাওয়া পাওয়া নেই। শ্বশুর দেখছেন, বাড়িতে বাবা। আমি আমি যেরকম আমরা যেরকম আলোচনা করতেছি মিলে কিন্তু রিয়েল লাইফের সাথে মিলে না? জি স্যার। মিলে, যে কোনো বিজনেস স্যার আমার তো স্যার চাওয়া পাওয়া নাই কোনো, স্যার গিফট এটা স্যার। স্যার এটা স্বীকার করবে স্যার? চোর কখনো চুরি করে কি স্বীকার করে স্যার? না যে না, আমি চুরি অ্যাকচুয়ালি করি? কিন্তু এরকমই হয় যে ওরা কিন্তু এক্সপেক্ট করবে আপনি নিজের থেকে একটা ফেভার দিবেন, কিন্তু হ্যাঁ ওরা হ্যাঁ, কিন্তু প্রেসার দেয় না যে না মনে আমার মনে চাইবো স্যার, মুখে কইবো না। হ্যাঁ ওরা হ্যাঁ, মনে বলবে মনে না। চাইবে। মনে মনে চাওয়া তো দোষ না, তাই না স্যার? মনে জি মনে স্যার। চাওয়া কি দোষ? না মনে স্যার। মনে চাওয়া দোষ না। স্যার কত কিছু আনে স্যার, আমরা তো দেখি স্যার, তাকে প্রচুর ঘুষ খায় স্যার সে। আচ্ছা, নতুন সরি স্যার, লিঙ্কটা একটু জয়েন ব্রাইব করেন ব্রাইব কষ্ট করে ব্রাইব। সবাই। নতুন লিঙ্কটা জয়েন করেন, এটা বন্ধ হয়ে যাবে। ওকে স্যার। মাঝখান দিয়ে ভুঁড়ি বেড়ে গেছিল। আমি আমি গুগল ক্লাসরুমেও লিঙ্কটা এডিট করে দিচ্ছি, আপনারা ঢুকতে থাকেন। এই আরিফ কোথায়? আরিফ বলো বাবা, তোর আজকে সব পল খুইলা দিতেছে। বাসে যাবি কালকে রে? হ্যাঁ, ক্লাস কটা জানোস? 8টায় না? এই জাহিদ ভাই ক্লাস কটায়? 8টায়। কালকে ইলেকট্রিক যে করায় নাকি আচ্ছা, আমি ত্রিপুরি নাকি না এই লিঙ্কটা অফ করে দিচ্ছি, ওই যে আপনারা নতুন লিঙ্কে চলে যান। কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং। এই জায়েদ ভাই কালকে ত্রিপলিতে কিছু ল্যাবে লেগে নিয়ে যেতে পুরোনো হবে। লিঙ্কে যারা আছেন নতুন লিঙ্কে চলে যান, এটা অফ হয়ে যাচ্ছে। তাহলে ল্যাব লিংক নিয়ে যাবেন, কালকে সিগনেচার শিপলো করানো দিছে হবে। এই জাহিদ ভাই ক্লাব দিছে ল্যাব তো আগে থেকে দেওয়া, এগুলা লেখা নিয়ে যায় না, 2টা ল্যাব নিয়ে যায়। এরা আচ্ছা পুরো আমরা ইয়া, আমাদের গ্রুপে কথা বলবো, এখানে কথা বললেন না এইসব বিষয় নিয়ে। এটা ইলেকট্রিক সার্কিট না? ভাই আমরা আমাদের পার্সোনাল গ্রুপে কথা বলবো এগুলা নিয়ে, হ্যাঁ এখানে কথা বললেন না, কথা আওয়াজ বেশি আসে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, এবার চলে আসেন হচ্ছে যে এরকম প্রফেশনাল কোড অফ এথিক্স, আমি আগেই কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে একবার কোড অফ এথিক্স আলোচনা করছিলাম না? ওই যে ইন্টেলের কোড অফ এথিক্স পড়তে দিছিলাম, কাকে জানি? জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার। তো
প্রফেশনালদের এরকম বিভিন্ন ধরনের রিটেন ফরম্যাটে তাদের কোর ভ্যালুস বা প্রিন্সিপাল গুলো লেখা থাকে এবং এটা তারা অক্ষরে অক্ষরে পালন করে। যে কোনো কাজ করার সময় এই কোড অফ এথিক্স গুলা তাদেরকে একটা এথিক্যাল গাইডলাইন হিসেবে হেল্প করে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইবার আসেন, এখানে দেখবেন রিডিং লেখা আছে। আপনারা করবেন যেটা, সেটা হচ্ছে আমাদের বই থেকে এই প্রফেশনাল কোড অফ এথিক্স যে চ্যাপ্টারটুকু আছে এটা একটু পড়বেন। সেখানে দেখবেন লেখা আছে যে কেন প্রফেশনাল কোড অফ এথিক্স দরকার এবং প্রফেশনাল কোড অফ এথিক্স কিভাবে প্রফেশনালিজম বৃদ্ধি করে। এটা একটু রিডিং পড়বেন। আচ্ছা, প্রফেশনাল অর্গানাইজেশনস। তো এখন একটা বিষয় হচ্ছে যে যেমন আহ, একটু আগে কোড অফ এথিক্স এর কথা বলছিলাম। তো ওয়ার্ল্ডে এরকম বেশ কিছু স্বনামধন্য আইটি অর্গানাইজেশন আছে যারা গাইডলাইন হিসাবে এই ধরনের কোড অফ এথিক্স ডেভেলপ করে থাকে। এরকম কিছু প্রমিনেন্ট অর্গানাইজেশনের নাম এখানে দেওয়া আছে, যেমন এসিএম, IEEECS, AITP, সানস। এগুলোর নাম কি কখনো শুনছেন স্যার? স্যার এগুলো সব আইটি রিলেটেড কোম্পানি আর হ্যাঁ, কোম্পানি না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অর্গানাইজেশন। স্যার কয়েকটা নাম অর্গানাইজেশন। জি শুনছি স্যার। হ্যাঁ, কয়েকটার অর্গানাইজেশন। নাম শুনছি। যেমন এসিএম এর নাম কোথায় শুনছেন বলেন তো স্যার? স্যার কোথায় শুনছি এটা মনে নেই, কিন্তু নাম শুনছি। খুবই মানে পপুলার একটা জিনিস, আপনাদের রিলেটেড, কম্পিউটার স্যার সায়েন্স রিলেটেড। কম্পিউটিং রিলেটেড যত স্যার মেশিন এটার আছে একটা স্যার কোর্স আছে, ইয়ার এটার একটা কোর্স আছে অ্যাসোসিয়েশন। CM। আরে ওই ওই জিনিস এই জিনিস না, এটা একটা একটু চিন্তা করেন অ্যাসোসিয়েশন। তো, এসিএম এই নামটা কোথায় আমরা শুনছি? আমি স্যার বললেই ধরেন আপনারা কম্পিউটার চিনে ফেলবেন। রিলেটেড যত জিনিসপত্র বানানো হয়, তো ওই সব জিনিসপত্রের মানে স্যার একটা অ্যাসোসিয়েশন আর কি। আচ্ছা, এবার বলি, এসিএম এর নাম আপনারা শুনছেন হচ্ছে এসিএম আইসিপিসি প্রোগ্রামিং কন্টেস্ট। এবার মনে পড়তেছে? না স্যার, ফাইলটা হারায় গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। মূলত আইসিপিসি প্রোগ্রামিং কন্টেস্টটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে প্রতি বছরে যে বাৎসরিক প্রোগ্রামিং কন্টেস্টটা হয়, আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, চেষ্টা করে, যেই পজিশনই পাক না কেন চেষ্টা করে এবং মোটামুটি সলভও করে প্রবলেম। ওই প্রোগ্রামিং প্রবলেমটা যেই অর্গানাইজেশন সলভ করে, অর্গানাইজ করে সারা ওয়ার্ল্ড ব্যাপী, সেটা বাংলাদেশেও হোক, তারপরে পুরা ভারতীয় উপমহাদেশে হোক, কিংবা পুরা ওয়ার্ল্ডে হোক, পুরা এশিয়াতে হোক, এই কোম্পানিটা বা এই অর্গানাইজেশনটা কি করে, সেটা অর্গানাইজ করে। অর্গানাইজ করে। তো মূলত যেটা হয়, প্রফেশনাল আইটি অর্গানাইজেশন গুলা আইটি রিলেটেড স্টুডেন্ট এবং রিসার্চার, ওয়ার্কার, তাদের সবার একটা কমন প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। তাদের তাদের একটা ওয়েবসাইটস থাকে, সেই ওয়েবসাইটস এর মধ্যে নতুন নতুন টেকনোলজি নিয়ে আলোচনা করে। তাদের জার্নাল থাকে, সেখানে রিসার্চ আর্টিকেল পাবলিশ করে। তারপরে মনে করেন বিভিন্ন কনফারেন্স হয়, ধরেন কথার কথা মালয়েশিয়া, থাইল্যান্ড, এসব জায়গায় কনফারেন্স হচ্ছে একটা পার্টিকুলার, ধরেন কথার কথা জাভাস্ক্রিপ্ট, তাহলে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যারা ইঞ্জিনিয়ার থাকবে সেই ইঞ্জিনিয়াররা ওই কনফারেন্সে যাবে, একজন আরেকজনের মানে কথা শুনবে যে আচ্ছা ঠিক আছে, তুমি কিভাবে কাজ করো, আমি কিভাবে কাজ করি। আর এত কিছুর ফান্ডিং কোন জায়গা থেকে করে এরা? এগুলো এত অনেক বড় অর্গানাইজেশন এবং এগুলার টাকার কোনো অভাব নেই। কারণ ধরেন কথার কথা, আমি একটা IEEE, হ্যাঁ, IEEE একটা জার্নালে একটা পেপার পাবলিশ করতে চাই, তাহলে সেটার জন্য জি আমাকে স্যার। একটা পাবলিকেশন ফি দিতে হবে না স্যার? জি স্যার, জার্নালে অবশ্যই, তাও আপনারা বিশাল বুঝবেন এই পরিমাণ। জার্নাল কি জিনিস, আর্টিকেল কি জিনিস, এগুলো পড়াবে, এই অনার্সের ভিতরে আছে। রিসার্চের ব্যাপারে একটু বেসিক আইডিয়া দেওয়া হবে। তো রিসার্চ জার্নাল আর্টিকেল গুলো যখন অ্যাপ্রুভ হয়, মানে যখন বলা হয় যে না এটা এখন প্রকাশের যোগ্য, ঠিক ওই সময়টাতে পাবলিকেশন একটা ফি দেওয়া লাগে। ওই ফিটা দিলে পেপারে পাবলিশ হয়। বুঝতে পারছেন? কারণ কথার কথা, আপনি জি প্রথম স্যার। আলোতে একটা গল্প লিখে পাঠাইলেন, তো আপনার গল্পটা যদি লেখার যোগ্য হয় বা পত্রিকা ছাপানোর যোগ্য হয়, তখন প্রথম আলো আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে এটা পাবলিকেশন ফি 500 টাকা আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। অনেকটা এরকম, যদিও এটা করে না, মানে পত্রিকায় লেখালেখি ফ্রি, কিন্তু পাবলিকেশনে, জার্নালে পাবলিকেশনটা কিন্তু ফ্রি না। স্যার আবার অনেক ফ্রি ফ্রি পত্রিকায় জার্নালও আছে। লেখালেখি ফ্রি না স্যার? পত্রিকায় লেখালেখি ফ্রি, হ্যাঁ।
আচ্ছা, কি বলেন এরপরে স্যার? আসেন আমি তো বিজ্ঞাপন এই দিলাম, ধরনের টাকা বড় নিছে। বড় এই ধরনের বড় বড় অর্গানাইজেশনরা অনেক ক্ষেত্রেই কোড অফ এথিক্স ডেভেলপ করে, যেই কোড অফ এথিক্সটা অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি অনুসরণ করে। যেমন কথার কথা, আপনি একটা আইটি অর্গানাইজেশন বানাইলেন এবং বললেন যে আমরা IEEE এর যেই কোড অফ এথিক্সটা আছে সেটা অনুসরণ করব। আবার কারো কারো মনে হলো না আমরা AITPর যেই কোড অফ এথিক্সটা আছে সেটা অনুসরণ করব। যেমন আমরা যদি একটু নেটে সার্চ দেই তার কথা, ACM কোড অফ এথিক্স, দেখেন এটা কিন্তু ACM কোম্পানির বানানো, হ্যাঁ, অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি। এই অর্গানাইজেশনে বানানো একটা কোড অফ এথিক্স। যেমন এখানে তারা বলতেছে কন্ট্রিবিউট টু সোসাইটি অ্যান্ড হিউম্যান বিইং, অ্যাকনলেজিং দ্যাট অল পিপল আর স্টেক হোল্ডার্স ইন কম্পিউটিং। দেখছেন স্টেক হোল্ডার ওয়ার্ডটা চলে আসছে, শিখাইছি না স্টেক হোল্ডার কি জি স্যার, জিনিস? জি স্যার, এগুলা কিন্তু জি প্রফেশনাল স্যার। ওয়ার্ল্ডে আসবে। অ্যাভয়েড হার্ম, কারো ক্ষতি করবেন না। বি অনেস্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, বি সৎ অনেস্ট থাকবেন। এন্ড স্টার্ট টু দি হ্যাঁ, বি ফেয়ার এন্ড টেক সো অ্যাকশন, হোয়াট ডু আই নট ডিসক্রিমিনেট, কোনো ডিসক্রিমিনেট করবেন না, এইসব জিনিস। ডিসক্রিমিনেট করা যাবে না। তো আপনি ধরেন বললেন যে আমার কোম্পানি, ভালো জিনিস তো স্যার। হ্যাঁ আমার কোম্পানি এই কোড অফ এথিক্সটা অনুসরণ করে চলবে। কিন্তু এক্ষেত্রেও একটা ব্যাপার থেকে যায়, এক এক অর্গানাইজেশনের এক এক রকম কোড অফ এথিক্স। কিছু কিছু জিনিস কমন, কিছু কিছু জিনিস আবার কিন্তু ডিফারেন্ট। সো স্যার সব ইউনিফর্ম তো এক কোনো থাকবে না, অর্গানাইজেশন কারণ কিন্তু সব আইটিতে কোম্পানি তো নাই। একই রকম না। হ্যাঁ, একই রকম না, একটু ডিফারেন্স আছে। স্যার সব জি স্যার, সব হুম, কোম্পানির কার্যকলাপ তো স্যার একই রকম একই না। রকম না। হ্যাঁ, তো যার কোড অফ কারণে যেটা কন্ডাক্ট হচ্ছে তো এই এক যে একটু আগে থাকবে। বলছিলাম যে প্রফেশনাল কোড অফ এথিক্সটা, যেমন ডাক্তারদের কিন্তু সারা ওয়ার্ল্ডেই এই হিপোক্রেটিক ওথ, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে। আমেরিকায় যে ডাক্তারটা পাশ করে সেও এই শপথটা নেয়, ফিলিস্তিনে যে ডাক্তারটা পাশ করে সেও এই সাপোর্টটা নেয়, যে আপনার সাউথ আফ্রিকা থেকে পাশ করে সেও এই শপথ নেয়, একই শপথ নেয়। বাংলাদেশেও এই একই হিপোক্রেটিক ওথটা নেয়। তাদের একটা ইউনিভার্সাল কোড অফ এথিক্স আছে। কিন্তু এই জিনিসটা আবার আইটি ওয়ার্কারদের জন্য সেম না, কারণ আমাদের কোনো ইউনিভার্সাল অর্গানাইজেশনও নাই। বুঝতে পারছেন? জি এই স্যার। জি জিনিসটা স্যার, আরো টাকায় বুঝবেন কথা যখন আমি বলেন। লাইসেন্সিং এবং সার্টিফিকেশন এই অংশটুকু পড়াবো। তো এই অংশটুকু মিড টার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো মতো শুনবেন, পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। আসেন, লাইসেন্সিং আর সার্টিফিকেশন। লাইসেন্সিং ইজ রিকোয়ার্ড বাই ল। ধরেন কথার কথা যে আমার বাবার, বললাম আর কি যে আমার বাবার একটা গাড়ি আছে এবং ছোটবেলা থেকে আমি একটু একটু গাড়ি টাড়ি চালাই। এই চালাইতে চালাইতে ধরেন আমি খুবই ভালো ড্রাইভিং পারি, আমি খুবই ভালো ড্রাইভিং পারি। জি বলেন তো স্যার, আমার লাইসেন্স নাই কিন্তু আমি খুব ভালো ড্রাইভিং পারি, কোনো মানে আমার গাড়ি চালানোতে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, বা খুব সুন্দর, হ্যাঁ আমি খুব কাটাইতে কুটাইতে বা পার্কিং সুন্দর মতো করতে পারি। রোডে পারমিশন দিবে না স্যার, হ্যাঁ, আমাকে যদি এখন চালাতে পুলিশ পারবেন ধরে না। আমাকে জরিমানা করবে? জি আমাকে অবশ্যই কি করবে স্যার। মানে জেল জরিমানা দিবে? দিবে। দিবে। স্যার যদি দিবে। লিঙ্ক কারণটা আপ হচ্ছে, থাকে তাহলে করবে না। হ্যাঁ বুঝি নাই স্যার। স্যার যদি লিঙ্ক আপ থাকে তাহলে জরিমানা দিবে হ্যাঁ, না। লিঙ্ক ওইটা আপ তো বলতে তুমি আমার 500 টাকা ধরাই দিলেও করবে না, তাই তো? ওটা তো তুমি ব্রাইবে চলে গেলা, হ্যাঁ, গিফটে চলে ব্রাইবে চলে গেলা, গেছে। ড্রাইভারিতে চলে আরিফের গেছে। মতো, হ্যাঁ, আরিফের মতো। আচ্ছা তাহলে দেখেন একটু স্যার, জি আমার স্যার। যত অভিজ্ঞতাই থাকুক না কেন এবং যত এক্সপার্টই আপনি হন না কেন, মোটর গাড়ি চালাইতে লাইসেন্স লাগবেই। বুঝতে পারছেন? জি স্যার, আচ্ছা, জি স্যার। কিন্তু এখন চিন্তা করেন সিসিএনএ, এই এটার নাম শুনছেন কেউ? সিসিএনএ, জি স্যার। জি স্যার। আচ্ছা, ইসকো সার্টিফাইড সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস। হ্যাঁ, Yes, sir. ইসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন। আচ্ছা, এই সার্টিফিকেশন থাকলে তো ভালো, না থাকলে কোনো সমস্যা আছে? না আপনি, স্যার। আপনাকে কি কেউ বলবে যে না আপনার সিসিএনএ নাই, আপনি এই সুইচে হাত দিবেন না? স্যার এরকম কি প্রবলেম কোনো, আছে স্যার। হ্যাঁ এরকম কি কেউ কোনো আইন আছে? এরকম আইন কোনো নেই আইন স্যার, কিন্তু প্রবলেম অ্যাকচুয়ালি নাই। আছে। এ মিরাজ, জব মানে একটু একটু স্যার এখানে তো একটু বেসিক বুঝার আছে। একটু একটু হ্যাঁ, ই রাখ, মানে একটা বুঝানোর সুবিধার্থে স্যার একটা কথা বলতেছে। এখন হ্যাঁ, প্রতিনিয়ত যদি কাউন্টার দেয় তাহলে তো এটা বড় হয়ে যাবে। হ্যাঁ বড় হয়ে যাবে। এবং আচ্ছা সমস্যা নাই, আপনি কথা বলেন, কোনো প্রবলেম নাই। এই কোর্সটাতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অপিনিয়ন পাচ্ছি, তাই তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো আসবে, কথা আসবে, কোনো সমস্যা নেই, কথা বলুন, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে বিষয়টা অনেকটা এরকম যে, অথবা আরেকটা বেটার উদাহরণ দিই। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি যে এইচএসসি পাশ করেও আমরা সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব করতে পারি, প্রোগ্রামার হিসেবে, এবং হয়তো করিও অনেক, তাই জি না? স্যার। হ্যাঁ আচ্ছা স্যার বলেন করে। তো, এমন কোন নিয়ম কানুন কি আছে যে এই
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রি না হইলে আপনাদের জব দেওয়াই যাবে না, এরকম কিন্তু স্যার কোনো আইন বিডি নেই। জবসে স্যার এখন এগুলা লাগে স্যার। না না বর্তমানে স্যার লাগে না লাগে না। হলে আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে লাগে না, অ্যাকচুয়ালি লাগে না, কারণ আমি নিজেই এরকম পাইছি যাদের ওরকম লেভেলের সার্টিফিকেশন নাই, কোনো প্রফেশনাল সার্টিফিকেশন নাই, কিছুই নাই, কিন্তু তারা কাজটা খুবই ভালো পারে, হয়তো কোনো স্যার ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখছে। স্যার এটা স্যার আগে নিতে এখন নেয় না, এখন নেয় ম্যাক্সিমাম জায়গায় এখনো নেয়, রিকোয়ারমেন্ট দেয়, এডিশনাল রিকোয়ারমেন্টে বিএসসি চায় না হলে হ্যাঁ নেন। এখনো নেয় এবং ভালো পরিমাণ কাজ করে, খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা, তো দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে জি স্যার। আইনগতভাবে বাধ্য, আর আরেকটার ব্যাপারে ওরকম কোনো আইন নেই, বুঝতে পারছেন? থাকলে ভালো, না থাকলে কোনো তাহলে এত বড় লাইসেন্সিং এর ঝামেলা বিষয়টা হইব হচ্ছে, তা না। লাইসেন্সিং এমন একটা এক্সাম, যেই এক্সামটা আপনাকে পাশ করতে হবে এবং পাশ করার পর ওই প্রফেশনটায় আপনি কাজ করার জন্য অনুমতি পাবেন। যেমন কথার কথা, আপনি যদি এমবিবিএস পাশ করেন, তখন বিএমডিসি নামে একটা অর্গানাইজেশন থেকে আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এই রেজিস্ট্রেশন নাম্বার জি না স্যার। পাইলে কিন্তু আপনি কোনো মেডিসিন কাউকে লিখতে পারবেন না। সার্টিফাইড ডক্টর না, হ্যাঁ, সার্টিফাইড আপনি সার্টিফাইড এমবিবিএস ডক্টর না, ডক্টর না। আপনি কিন্তু সার্জারি করতে পারবেন না, আপনি যত ভালো সার্জারি পারেন না কেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকলে কিন্তু হবে না। আরো উদাহরণ দেই, যেমন কথার কথা যে যেমন এলএলবি পাস, এলএলবি পাস করলে কি অ্যাডভোকেট হওয়া যায়, হাইকোর্ট জজ কোর্টে দাঁড়ানো যায়? আছে আপনাদের ভাই না বোন স্যার। কেউ এলএলবি পাস করছে বা স্যার অ্যাডভোকেট? বার থেকে এনে আচ্ছা, আপনার হাজবেন্ড আছে, আপনার হাজবেন্ড কি এলএলবি পাস করেই অ্যাডভোকেট বা ইয়া হয়েছে? হয় নাই। স্যার বার পরীক্ষা দেওয়া লাগে না, বার ইয়েস, অ্যাসোসিয়েশন। বার কাউন্সিলের এক্সাম পাস করা লাগে। আপনি যেখান জি থেকেই স্যার। পাস করেন না কেন, বিদেশ থেকেও পড়াশোনা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু বার কাউন্সিলের এক্সাম পাস করলেই আপনি কোর্টগুলোতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। তখন আপনাকে একটা জি রেজিস্ট্রেশন স্যার। নাম্বার দিবে। জি স্যার। বুঝতে পারতেছেন লাইসেন্স এবং সার্টিফিকেশনের পার্থক্যটা? আচ্ছা, এই জন্যই এই কথাটা লেখা আছে, সার্টিফিকেশন হচ্ছে ভলান্টারি, এটা থাকলে ভালো, কিন্তু না থাকলে আপনাকে যে এই প্রফেশনে আমরা ঢুকতেই দিব না তা না। হ্যাঁ, আমি কি এরকম বলতে পারি, এই আপনি ক্লাস 10-এ পড়েন, এইচটিএমএল কোড লিখতেছেন, এই এরকম কি না বলি? স্যার, না স্যার। না না, স্যার। সবার জন্য ওপেন, ক্লাস 5-এর বাচ্চারাও এখন এইচটিএমএল এর কোড লেখে, সিএসএস লেখে, জাভাস্ক্রিপ্ট লেখে, রিঅ্যাক্টে প্রোগ্রামিং করে, ক্লাস 6-7 এর বাচ্চারাও আছে। আচ্ছা, কিন্তু লাইসেন্সিং এর বিষয়টা কিন্তু এরকম না। এই তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, তুমি রাস্তায় নামছো, জরিমানা দাও, জেল হও। এই তুমি কেন ওষুধ লিখতেছো, তোমার কি ওষুধ লেখা সার্টিফিকেশন আছে, তুমি কি সার্টিফাইড ফার্মাসিস্ট অথবা মেডিকেল প্রফেশনাল? না, হবে না। এই তুমি নার্সিং করতেছো, মানুষ নার্সিং এর কি সার্টিফিকেট রেজিস্ট্রেশন আছে? না। এই বিষয়গুলো কিন্তু একটু ডিফারেন্সটা বুঝতে হবে। আচ্ছা, তো এবার আসেন ভেন্ডর সার্টিফিকেশন এবং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সার্টিফিকেশন। ভেন্ডর সার্টিফিকেশন যেমন একটু আগে আপনারা বললেন, সিসিএন এর মধ্যে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এখানে একটা কোম্পানির নাম লেখা আছে সিসকো। সিসকো কোম্পানি। জি হ্যাঁ, স্যার। এরা হচ্ছে ভেন্ডর। যেমন এডব্লিউএস সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার, স্যার আমি ভেন্ডর আমাজন সার্টিফাইড। হ্যাঁ, ওরাকল সার্টিফাইড, আমি ইসি হ্যাঁ কাউন্সিল থেকে স্যার সাইবার সিকিউরিটি করা। হ্যাঁ, সিএইচ কোন কোম্পানি থেকে? ইসি কাউন্সিল স্যার। এসি কাউন্সিল। আচ্ছা, তো এই যে বিভিন্ন ধরনের ভেন্ডররা আপনাদেরকে সার্টিফিকেশন দিচ্ছে এবং একই সাবজেক্টে দেখা যাচ্ছে, যেমন কথার কথা ক্লাউড প্র্যাকটিশনারের উপর মাইক্রোসফট অ্যাজুরেও দেয়, আবার এডব্লিউএসও দেয়। জি তো স্যার। তখন এই সার্টিফিকেশন নিয়ে কিন্তু এক ধরনের একটা প্রবলেমও হয়। যেমন অনেক কোম্পানি থাকে যে একটা পার্টিকুলার সার্টিফিকেশন তারা খুব একটা ভ্যালু করে না, আপনি নিয়ে আসলেন কিন্তু বলবে আর এইসব কথা বাদ দেন, আগে কাজ করছেন কিনা বলেন, এগুলা বুঝেন, এগুলা পারেন, বা আগে জি জি স্যার। 6 জি মাস 1 স্যার বছর করে। কাজ করছেন, সার্টিফিকেশন এগুলো সবার আছে, আমারও 10টা আছে, এরকম করে কথা উড়ায় দেয় না অনেকে? জি স্যার বলে। উড়ায় দেয়। যেমন একটা পপুলার কাজ করছে কিনা এটা জানতে চাই, একটা কাজ পপুলার পারে কোম্পানি কিনা। আছে প্রোগ্রামিং হিরো, নাম শুনছেন কেউ? না স্যার আমি শোনা শুনি শোনা নাই। লাগে। জি স্যার নাম শুনছি। হ্যাঁ, তো ওরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ট্রেনিং করে এবং ক্যাম্পেইন সার্টিফিকেশন করে দেয়, আর কি স্যার। আচ্ছা আচ্ছা। ট্রেনিং করে এবং সার্টিফিকেশন দেয়, 6 মাস করে ট্রেনিং।
আচ্ছা, কে আসতেছে? আচ্ছা, তো আমি এরকম একবার একটা, দেখেন ওদের থেকে কিন্তু অনেকে ট্রেনিং করে আমি বাইরেও চাকরি পেতে দেখছি, কিন্তু একবার একটা জব পোস্টিং এ দেখলাম স্পেসিফিক্যালি লিখছে যে প্রোগ্রামিং হিরো থেকে গ্রাজুয়েট কেউ যাতে অ্যাপ্লাই না করে। বুঝতে পারছেন? তার মানে কিন্তু জি ভেন্ডর স্যার। সার্টিফিকেশনটা কিন্তু একটু সাবজেক্টিভ। কারো কাছে এটা খুব অ্যাকসেপ্টেবল, কারো কাছে আবার এটা কোনো ভ্যালুই নেই। সে দেখা যাচ্ছে জি এই স্যার। ভেন্ডর সার্টিফিকেশনটার এক্সপিরিয়েন্স বা স্কিল লেভেলটাকে সে ডাউট করতেছে। বুঝতে পারছেন? কারণ তার অভিজ্ঞতা ভালো না, সে দেখছে হ্যাঁ সার্টিফিকেশন পাওয়া কিন্তু কাজ করে না, বা কাজের মধ্যে গুবলেট পাকায় ফেলে। এরকম অনেক সময় হয়। সো যার কারণে দেখা যায় যে এই ভেন্ডর সার্টিফিকেশনটা, যেমন কথার কথা এডব্লিউএস সার্টিফাইড ক্লাউড প্র্যাকটিশনার, এবং আমি একটা ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করার সময় এই সার্টিফিকেশনের একটা লিংক দিলাম। কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও করতে পারে, কেউ কেউ আবার এটাকে মূল্য নাও নাও দিতে দিতে পারে। দিতে পারে। কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স, ধরেন কথার কথা আমি আজকে এনি হাউ আমি বললাম যে আমি সোহাগ বা এই ধরনের একটা বাসে ড্রাইভার হতে চাই, তাদের কিন্তু ভালো বেতন, বড় বড় বাসগুলোতে, লাক্সারি বাসগুলোতে ভালো বেতন কিন্তু। তো আমি চাকরি করতে চাই, তখন সে সবার আগে কি দেখবে? ড্রাইভিং লাইসেন্স আছে লাইসেন্স কি? আছে কিনা। ভারী গাড়ি চালানোর জন্য তার একেবারে আপডেটেড 25 সালে বা 24 সালের আপডেটেড লাইসেন্স পাস করা আছে কিনা সেটা সবার আগে দেখবে, বাকিগুলা পরে। বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। গভর্নমেন্ট লাইসেন্সিং ফর আইটি প্রফেশনাল। তো এইটাই একটা প্রশ্ন আসতেছে যে আইটি প্রফেশনালদের একটা গভর্নমেন্ট লাইসেন্সের ব্যবস্থা করা যায় কিনা। তো যদি গভর্নমেন্ট লাইসেন্স থাকে তাহলে প্রথম কথা হচ্ছে এই লাইসেন্সটা নেওয়ার জন্য একটা এক্সাম থাকবে, এবং সেটার জন্য দেখা যাচ্ছে স্টুডেন্টরা খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করবে। জি হ্যাঁ, স্যার। তারপরে আসেন কেউ যদি তার প্রফেশনাল যেই ডিউটি গুলো আছে সেই ডিউটি গুলো যদি ভায়োলেট করে তখন তার শাস্তির ব্যবস্থা হবে। হ্যাঁ, স্যার এগুলা তো কনসেপচুয়াল, এগুলা তো হ্যাঁ স্যার কনসেপচুয়াল। এখনো। মানে বলা হচ্ছে যে চিন্তা করেন যে ডক্টরদের মতো আমাদেরকেও একটা লাইসেন্সের ব্যবস্থা আচ্ছা করলো। আচ্ছা। এমনকি জি স্যার। বিভিন্ন উন্নত কান্ট্রিগুলো কিন্তু অলরেডি সফটওয়্যার ডেভেলপারদের বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের লাইসেন্স দেওয়া শুরু করছে। জি ঠিক স্যার। আছে, যেমন আমেরিকায় আছে, কানাডায় আছে, কিংবা অস্ট্রেলিয়াতে আছে, এরকম বিভিন্ন কান্ট্রিতে উন্নত আছে। দেশগুলোতে আছে স্যার। হ্যাঁ, তারাও চিন্তা করতেছে যে আমরা লাইসেন্সটা দিতে পারি কিনা। সমস্যা হচ্ছে শুধু তারা না, শুধু আমরা না, বাংলাদেশ না, ওয়ার্ল্ডের প্রায় সব কান্ট্রিতেই আইটি প্রফেশনালদের লাইসেন্সিং করতে একটু প্রবলেম আছে। প্রথম কথা, আপনি এই লাইনটা পড়েন, নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটি কোর বডি অফ অ্যাকসেপ্টেড নলেজ। কোর বডি অফ নলেজ। আচ্ছা, বডি অফ নলেজ বলতে যেটা বোঝায় যে অ্যাকসেপ্টেড এবং এগ্রিড আপন ইউনিভার্সাল সেট অফ স্কিলস, যেটাকে আপনি জি স্যার। বলবেন যে সমস্ত প্রফেশনালদের, এই লাইসেন্স যারা প্রফেশনাল তাদের এই থাকতে হবে। যেমন কথার কথা একজন মেডিকেল প্রফেশনাল, তাদের প্রত্যেককেই মেডিসিন প্রেসক্রাইব করা পারতে হবে এবং সার্জারি করা পারতে হবে। একটা সার্টেন লেভেল পর্যন্ত জিনিসটা যদি না পারে তাকে গ্রাজুয়েশন দিবে না। বুঝতে পারছেন? কিন্তু আমরা কি এরকম জি বলি স্যার। যে আপনি যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্স, এটাতে যদি 3.5 এর উপরে না পান আপনার সিএসসি ডিগ্রি দিব না? না স্যার। না এরকম স্যার। কোনো কথা আছে? না না। বা না আপনাকে স্যার। কি বলি যে নেটওয়ার্কিং কোর্সে যদি আপনি 3 এর নিচে পান তাহলে আপনাকে জীবনে কোনোদিন সিসিএন এর সার্টিফিকেশন দেওয়া হবে না? না না। না আমার স্যার। স্কিল আমি যে কোনো সময় একটু খারাপ থাকতেই পারে, আবার বাড়াই নিব। জি। হ্যাঁ, কিন্তু ডক্টরদের এই সুযোগটা নাই। বা লয়ারের, ধরেন বাংলাদেশ ল, সে যদি বাংলাদেশ ল না পাশ করে তাকে কিন্তু লয়ার হিসেবে ডিগ্রি দিবে না। জি স্যার। বুঝতে পারছেন? বাংলাদেশে যদি প্র্যাকটিস করতে চাও বাংলাদেশের আইন সম্পর্কে জানতে হবে। সো আইটি ওয়ার্কার, সেটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, ডেটা সায়েন্টিস্ট হতে পারে, সফটওয়্যার ডেভেলপার হতে পারে, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারে, অথবা আপনি যে পিসি সেটআপই করেন, এটার কিন্তু কোনো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোনো সেট অফ স্কিলস নাই যে এটা পাস না করলে এই ডিগ্রি দেওয়া হবে। এটা হলো 1 নাম্বার। স্যার আমি যদি স্যার সাপোজ আমি যদি স্যার সাইবার সিকিউরিটি নিয়ে যদি মাস্টার্স করি হ্যাঁ, তখন কি ধরেন এটা মাস্টার্স কি করলেন, এখন পসিবল? আপনার ভার্সিটি একটা পড়াইলো, কানাডার একটা ভার্সিটি জি আরেকটা স্যার। পড়াইলো। আমি কিভাবে বুঝবো যে সাইবার ও সিকিউরিটির আচ্ছা আচ্ছা, এটা একটা বুঝতে পারছি ইউনিভার্সাল স্যার। সেট অফ স্কিলস, বুঝতে পারছি। এও পারে ও পারে? আমাকে এখন আপনার সিলেবাস বুঝতে খুলতে হবে। পারছি স্যার।
2 নাম্বার হচ্ছে এক দেশের সার্টিফাইড ইঞ্জিনিয়ার আরেক দেশেও কি সার্টিফাই হবে, সেটাও একটা সমস্যা। ধরেন আমি কানাডাতে সার্টিফাইড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কি সিঙ্গাপুরেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবো লাইসেন্স? না। এরকম একটা প্রবলেম। ওই লাইসেন্সটা স্যার একটু সহযোগিতা করবে কিন্তু হ্যাঁ, একদম তারপরে পুরোপুরি না। আসেন আরেকটা প্রবলেম। একটু আগে বললাম যে কি বিষয়ে পরীক্ষা হবে সেটাই ঠিক করা হয়নি। এইবার আসতেছে কে পরীক্ষা নিবে, সেটারও কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি নেই। যেমন কথার কথা বাংলাদেশে এই যে একটু আগেই বললাম বার কাউন্সিলের কথা, একজনের হাজবেন্ড অ্যাডভোকেট, তাহলে বার কাউন্সিলের ওরা কি করে, ওরা মেনটেন করে যে কোনো ইউনিভার্সিটি যদি এলএলবি ডিগ্রি দেয় তারা যাতে বার কাউন্সিলের স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে, তাই তো? জি। জি স্যার। যেমন বাংলা এই যে বিএমডিসি মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, তারা কি করবে, এনশিওর করবে সেটা প্রাইভেট হোক পাবলিক হোক একটা স্ট্রিক্ট সিলেবাস যাতে ফলো হয় এবং সবাই যাতে সেম সেট অফ স্কিলস, সেটা পাবলিক থেকে পড়ুক কি প্রাইভেট থেকে পড়ুক, তাদের যাতে থাকে। এরকম জিনিস স্যার কি আমাদের বাংলাদেশে কম্পিউটার একটা সায়েন্স বানাইতে ইঞ্জিনিয়ারিং পারে ডিগ্রিতে আছে? বিআইটিপি। হ্যাঁ, স্যার একটা বানাইতে পারে বিআইটিপি, হ্যাঁ হইতে পারে। আচ্ছা, বাংলাদেশ আইটি প্রফেশনাল। আইটি প্রফেশনাল ইনস্টিটিউট বা সামথিং হোয়াটএভার। যেমন আমাদের কিন্তু জি একটা স্যার। আছে আইবি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, কিন্তু আইবি এটা যেমন তো স্যার আমাদের ইউনিভার্সিটি সব কিন্তু আইবি ইঞ্জিনিয়ারদের সার্টিফাইড। জন্য স্যার। হ্যাঁ, আইবি এটা তো স্যার ইনস্টিটিউট সব অফ ইঞ্জিনিয়ার্স অফ বিএসসি বাংলাদেশ। ইঞ্জিনিয়ার বা সব ইঞ্জিনিয়ারদের হ্যাঁ, জন্য। সব ইঞ্জিনিয়ারের জন্য। তো কিন্তু এটার অ্যাক্টিভেশনটা নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে হোয়াট আর সাম অফ দ্য ইস্যুস ফর লাইসেন্সিং দ্য আইটি প্রফেশনালস বাই দ্য গভর্নমেন্ট, আপনাকে কিন্তু এই পয়েন্টগুলা নিজের ভাষায় হলেও ব্যাখ্যা করা পারতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা এই কেউ আরেকজন কথা এটা বলতেছেন। বন্ধ করেন, একটু কথাটা বন্ধ করেন। মিউট করেন, কে কথা আচ্ছা আচ্ছা, বলতেছেন? আমি অফ করে দিচ্ছি, হয়তো খেয়াল নাই কোনো কারণে, হয় অনলাইন ক্লাস অনেক সময়, এটা হতেই পারে। আচ্ছা, এখানে আমার টাইটেলটা লেখা ভুল হয়েছে, এটা হবে প্রফেশনাল ম্যাল প্র্যাকটিস। আচ্ছা, ম্যাল প্র্যাকটিস অর্থ হচ্ছে যে আপনার প্রফেশনাল ডিউটি পালন করার সময় আপনি যদি আপনার ডিউটিটা যথাযথভাবে পালন না করেন, যথাযথভাবে পালন না করেন। পালন না যেমন আমি করলে। কথার কথা, আমি একটা সফটওয়্যার ডেভেলপার, তো আমি যখন কোড করব আমার সব সময় দায়িত্ব থাকবে যে এই কোডের বেস্ট প্র্যাকটিসটা যাতে আমি ফলো করি। যেমন জি আমি স্যার। আপনাদের কিছুদিন পরেই কোডিং এর বেস্ট প্র্যাকটিস, তারপর সাইবার সিকিউরিটি বা আপনাদের যাতে প্রাইভেট ইনফরমেশন ফাঁস না হয়ে যায়, এই ধরনের এই প্র্যাকটিসগুলো নিয়ে একটা আলোচনা করব, সামনে হয়তো আসবে। প্রথমেই দেখি ওয়ার্ডটার নাম হচ্ছে নেগলিজেন্স। নেগলিজেন্স মানে হচ্ছে নট ডুইং সামথিং দ্যাট এ রিজনেবল পারসন উড ডু, অর ডুইং সামথিং দ্যাট এ রিজনেবল পারসন উড নট ডু। মানে একজন জ্ঞানী, একজন বিচক্ষণ ব্যক্তি যেই কাজটা করার কথা সেই কাজটা যদি আপনি না করেন, সেটা কি প্রফেশনাল লেভেলে নেগলিজেন্স। নেগলিজেন্স। প্রফেশনাল লেভেলে ওয়ার্ডটার নাম হচ্ছে কি নেগলিজেন্স। নেগলিজেন্স। ডিউটি অফ কেয়ার মানে কি অব্লিগেশন কাজের টু প্রোটেক্ট পিপল এগেইনস্ট এনি আনরিজনেবল হার্ম অর রিস্ক। তো যেহেতু আইটির অনেক ধরনের হার্ম হইতে পারে, যেমন কথার কথা আমি একটা মাইএসকিউএল কোয়েরি লিখলাম, ডেটাবেস থেকে সব ডাটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে, মিলিয়নস অফ ডাটা আমি ভ্যানিশ করে দিলাম, তাহলে আমাকে কি একটু সাবধানভাবে করতে হবে না কাজটা, জি যাতে স্যার। জি মানুষের স্যার। কোনো ক্ষতি না হয়? জি স্যার। তো এখন আসতেছে যে এই ধরনের প্রফেশনাল ম্যাল প্র্যাকটিসের জন্য যদি আপনি লাইসেন্সড প্রফেশনাল হন, তাহলে কিন্তু আপনার কোর্ট অফ লতে শাস্তির ব্যবস্থা আছে। তার মানে হচ্ছে আপনার নামে মামলা মোকদ্দমা হবে, আপনার জেল জরিমানাও হতে পারে। কিন্তু কথার কথা যে আমি মাত্রই জবে ঢুকলাম এবং বেশি দিন হয় নাই, গ্রাজুয়েট করছি, আমার নলেজ আছে, সবই আছে, ঠিকই আছে, কিন্তু অভিজ্ঞতার অভাবের কারণে কোনো কারণে আমি কোম্পানির কথার কথা একটা ম্যাসিভ পরিমাণ ক্ষতি করে ফেললাম। এখন কোম্পানি বলতেছে যে আপনাকে আমরা জেলে দিব, আপনি 10 লক্ষ টাকা আমার ক্ষতি করে ফেলছেন, একটা কোড লিখে। হইতে পারে না, একটা অনেক ধরনের ভুল আছে। জি স্যার। হ্যাঁ, নেটওয়ার্কিং এও অনেক ধরনের মিস্টেক হইতে পারে। সবচেয়ে বেশি হয় হচ্ছে মূলত ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরদের কোনো কারণে ডাটা হারায় যাওয়া। স্যার
যেমন স্যার কয়দিন আগেই, প্রথম কথা হচ্ছে ও কি প্রফেশন পিরিয়ডে ছিল নাকি না না হইতে প্রফেশন পারে, হ্যাঁ, পিরিয়ডের বাইরে? যেমন অনেক ক্ষেত্রেই কিন্তু আছে জুনিয়রদের কোনো অপরাধ হইলে সিনিয়রদের জি স্যার, শাস্তি হয়, কারণ তুমি জি কেন স্যার, দিছো ওকে কাজটা করতে? হ্যাঁ, তোমার তোমার জি স্যার। সুপারভিশনে না থেকে সে কেন এই কোডে হাত দিল, এরকম কিন্তু একটা বিষয় আছে। যাই হোক, তো যেমন কয়দিন আগেই আমরা ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তাদের অ্যান্ড্রয়েড যে অ্যাপসটা আছে সেটা আপডেট করছে। কিন্তু তারা জি যে স্যার। কাজটা করছে আমি জানি না কোনো কারণে তারা প্রিভিয়াস ডাটাবেজের সমস্ত ডাটা হারায় ফেলছে, এবং নতুন অ্যাপসটা ইনস্টল করার সর্বনাশ! কি সাথে বলেন সাথে স্যার? যেটা হয়েছে, প্রত্যেককে নতুন করে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। তখন স্বাভাবিকভাবে আমরা তো ভাই, এখন ডিজিটাল যুগ, এটা তো অনেককাল সেই 1995 না যে মানুষজন কিছু বুঝে না। স্কাই ব্যাংকিং, এবিএল স্কাই ব্যাংকিং হ্যাঁ, এর যে অ্যাপটা, তাই না অ্যাপসটা, স্যার? হ্যাঁ। সো বেসিক্যালি স্বাভাবিকভাবে মানুষ বলতেছে যে আমি তো আগের আগের অ্যাপস তো চালাইছি, আপডেট দেওয়ার পর আমি সর্বোচ্চ লগ ইন করবো, আমাকে নতুন করে কেন রেজিস্টার করতে জি বলতেছে? স্যার। রেজিস্টার আচ্ছা যাই হোক, বলছে যেহেতু করলো, করার পরে দেখলো যে তাদের এই অ্যাপস এর সাথে যত কানেকশন ছিল, যেমন ধরেন বিকাশের কানেকশন ছিল বা ইত্যাদি ছিল, এগুলা সব এখন বন্ধ হয়ে গেছে। বেনিফিশিয়ারি গুলো আর কি স্যার, সব শেষ। হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে এবং এইগুলো আবার নতুন করে তাকে চালু করতে হবে। তো নরমালি কিন্তু আর এরকম টাকা করার পয়সার কথা তো না। কোনো ঝামেলা হইছে না নরমালি হয় নাকি কি, স্যার? ডাটাবেসটা প্রোটেক্টেড থাকবে, আপনার অ্যাপস চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ডেটা তো আপনি তার হারায় ফেলতে ডাটাবেজে পারেন না। যারা কাজ করে তারা তো আগে ডাটাবেজ ব্যাকআপ করে, হ্যাঁ, তারপরে আগে অন্য ব্যাকআপ জায়গায় রেখে ডাটা তারপরে, কাজ, তারপরে এখন কাজ কোনো একটা করে। কারণে, কোনো টেকনিক্যাল ইস্যু হোক বা যে কোনো কারণেই হোক, তারা ডেটাবেস হারায় ফেলছে। তো এখন আসেন যে তাদের যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ছিল বা আইটি ডিরেক্টর ছিল, এখন কি তাকে জরিমানা করা বা জেলে দেওয়া যাবে কিনা, এরকম একটা বিষয়। আইটি ওয়ার্কাররা যেহেতু লাইসেন্সড না, সেহেতু তাদেরকে প্রফেশনাল ম্যালপ্র্যাকটিসে ওইভাবে অভিযুক্ত করা যায় না, যদিও তাদের বুঝতে কাজের জন্য পারছি। মানুষের ক্ষতি হইতে পারে। কথাটা তাইলে বুঝতে স্যার পারতেছেন? ঠিকই আছে। লাইসেন্সিং না থাকে যেমন আমাদের খারাপ আবার হয় নাই। আরেকটা বিষয় আছে, যেমন অভিজ্ঞতারও একটা ব্যাপার আছে। একজন জুনিয়র জি স্যার। ডেভেলপারের ভুলের কারণে একটা ক্ষতি হইলো, আর একজন সার্টিফাইড প্রফেশনাল, যেমন এই যে আপনি কে জানি বললেন, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, জি স্যার। এবং ধরেন ওনার 5 বছরের কাজের অভিজ্ঞতা আছে, উনি যদি একটা ভুল করে, ওনার কাজটা, ওনার শাস্তিটা কিন্তু একটু বেশি হয়, ওনার রেপ্রিমেন্টটা কি একটু বেশি হয়। লাইসেন্স ক্যান্সেল এরকম। প্রথমত। আচ্ছা, এবার আসি হচ্ছে কমন এথিক্যাল ইস্যুস ফর আইটি ইউজার্স। এতক্ষণ আমরা আইটি ওয়ার্কারদের নিয়ে আলোচনা করলাম, এবার একটু আইটি ইউজারদের নিয়ে আলোচনা করব। আইটি ইউজার হচ্ছে কোম্পানির সেই সমস্ত এমপ্লয়ি যারা প্রোগ্রামার বা সিএসসি গ্র্যাজুয়েট বা এরকম না, কিন্তু তারা কোম্পানির বিভিন্ন আইটি রিসোর্স ইউজ করে। হ্যাঁ, যেমন কথার কথা এইচআর প্রফেশনালরা, হ্যাঁ, বা কথার কথা মার্কেটিং বা ম্যানেজমেন্টের লোকেরা, তারাও তো কোম্পানির বিভিন্ন আইটি সার্ভিসেস ব্যবহার করে। তো এদের কিছু এথিক্যাল ইস্যুস নিয়ে একটু দেখব। প্রথম ইস্যু আবারও সফটওয়্যার পাইরেসি। যে মনে করেন কথার কথা, দ্য ম্যাথওয়ার্কস কোম্পানি, যে দ্য ম্যাটল্যাব সফটওয়্যার, ম্যাটল্যাব সফটওয়্যারটা কেউ চালান? ম্যাটল্যাব, না স্যার। আচ্ছা, এটা একটু হাই লেভেল সফটওয়্যার, শেখাবে হয়তো। 3D ম্যাক্স চালাই স্যার, তার হ্যাঁ, বিকল্প। থ্রিডি ম্যাক্স, হ্যাঁ থ্রিডি ম্যাক্স কথার কথা। তো থ্রিডি ম্যাক্সটা ধরেন আপনার প্রফেশনাল সেটআপে লাইসেন্স একটা থ্রিডি ম্যাক্সের কপি আছে, জি স্যার। তা আপনি করলেন কি, এইটারই একটা কপি আবার নিজের বাসায় নিয়ে গেলেন এবং বললেন যে আমি তো অফিসে বসে, মানে সরি, বাসায় বসে তো আমি অফিসের কাজ করবো, আমার তো এই সফটওয়্যারটা লাগবে বাসায়। হ্যাঁ, সো আপনিও এটা বাসায় নিলেন, ইন্টারনেটটা অফ করে একটা লাইসেন্স কি দিলেন, আবার ইন্টারনেটটা অন করলেন, দেখলেন সুন্দর মতো কাজ করতেছে। তো এটা কি হয়ে গেল স্যার? সফটওয়্যার পাইরেসি হয়ে গেল না? জি জি স্যার। স্যার। হ্যাঁ। সো বেসিক্যালি যেটা হইতো, আমরা আপনার টরেন্ট থেকে নিয়মটা নামায় হচ্ছে যে আপনি সফটওয়্যার ওকে কাজ করে জানাবেন দিই, সমস্যা নেই। যে আরে আমার তো বাসায় কাজ করতে তো এই সফটওয়্যার লাগবে, আমাকে একটা লাইসেন্স কিনে দেয়। এবং এজন্য কিন্তু ভালো কোম্পানিগুলা প্রায় সময়ই লাইসেন্স সফটওয়্যারের কপি দেয়, বা একটা সফটওয়্যার দিলে একটা লাইসেন্স কিনে দেয়। যেমন আপনি চ্যাট জিপিটি ইউজ করতে চান বা মিড জার্নি ইউজ করতে চান, তারা কিন্তু আপনাকে একটা পেইড ভার্সন দিবে। জি হ্যাঁ, স্যার। বা আপনার কোনো কাজে, আপনার নিজের ChatGPT প্রফেশনাল প্লাস। কাজে একটা গুগল ড্রাইভে বেশ বড় অ্যামাউন্ট, 1 টেরাবাইট 2 টেরাবাইট স্টোরেজে লাগবে, আপনার কোম্পানি যদি ভালো কোম্পানি হয় তারা দিবে। আর ভালো কোম্পানি না হইলে, যেমন এই যে কথার কথা, আমি আপনাদের ক্লাস নিই, গুগল
আমাকে মিট ফ্রি লিংক ইউজ করতে হচ্ছে, কিছুক্ষণ পর পর অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমার 1.5 ঘন্টা ক্লাস, তা আমাকে তো এরকম একটা অ্যাকাউন্ট তারা দিতে পারতো না? জি স্যার। স্যার অনেকেই তো দিছে স্যার, আপনি দেখলাম হ্যাঁ, জুম ইউজ অনেকে করে। লিঙ্ক দেন না স্যার জুমে আছে, BDRAM থেকে? বিডিরেন আছে, তো এরকম দিতে পারতো, দেয় নাই। আচ্ছা যাক, সমস্যা নাই, ফ্রিতে যেটুকু ইউজ করা যায় সেটুকুই। আচ্ছা, 2 নাম্বার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কম্পিউটিং রিসোর্সেস। ধরেন আপনাকে কথার কথা কোম্পানি থেকে একটা ট্যাব দিল, এবং সেটা আপনি নানান উল্টাপাল্টা কাজে ব্যবহার করেন, অথবা কোম্পানির আমার যে পার্সোনাল কাজে ব্যবহার হ্যাঁ আপনার করি স্যার। পার্সোনাল কাজে ইউজ করতেছেন। তারপরে যেমন কথার কথা যে ইন্টারনেটে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অফিসে বসেই হ্যাঁ ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিভিন্ন ওয়েবসাইটসে চলে যাচ্ছি, বিভিন্ন জিনিস জি উল্টাপাল্টা স্যার। মুভি ডাউনলোড করতেছি। এগুলা জি কিন্তু স্যার। রিস্কের কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মুভি ডাউনলোড করছেন, তার সাথে সাথে একটা ভাইরাসও ডাউনলোড হলো, এবং সেটা আপনার জি স্যার। সমস্ত ল্যাবের সব কম্পিউটারকে কি করে ফেললো, র্যানসমওয়্যারের ক্রাশ মতো করতে র্যানসম হয়। করে ফেললো। হইতে পারে না? জি স্যার। হইতে পারে স্যার। হইতে পারে, এবং হয়ও, অনেক ক্ষেত্রেই হয়। পরে দেখা যায় সব পিসিতে আবার নতুন করে উইন্ডোজ দেওয়া লাগছে। আচ্ছা, 3 নাম্বার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট শেয়ারিং অফ ইনফরমেশন। কথার কথা যে আপনি কোনো কারণে আপনি কোম্পানির যেমন এইচআর প্রফেশনালদের কথা বলি, তাদের কাছে কিন্তু কোম্পানির সবার বেতন থাকে। হ্যাঁ, জি সবার স্যার, তারা বেতনের লিস্ট থাকে। ডিসক্লোজ করে না। একদম কারণ মনে করেন আমাদের সোনাগড়ের এইচআর এর কাছে কিন্তু ভিসি স্যার, ভিসি ম্যাডাম থেকে শুরু করে আমাদের সবার বেতনের লিস্ট আছে। হ্যাঁ, পেরোল জি আর স্যার। কি। তো এখন আপনি করলেন কি, যার বেতনটা একটু বেশি তারে বললেন, স্যার আমার 2000 টাকা দেন, লোন দেন। মানে যে ফকির তো ফকির, এয়ার কোচ থেকে দিবে। ঠিক আছে, যারই বেতন আজকে ক্লিয়ার হয়েছে তারই একটা মেসেজ দিলেন, স্যার আমার তো খুব বিপদ, আপনি আমাকে 5000 টাকা দেন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ইনফরমেশন বা শেয়ারিং অফ ইনফরমেশন, বা কথার কথা আপনি এরকম সবার ফোন নাম্বার আপনার কাছে আছে, আপনি করলেন কি ফোন নাম্বার থেকে মেয়েদের ফোন দেন রাতের বেলা। হ্যাঁ, জি এরকম স্যার, হইতে এটা পারে। আরিফ দেয়। স্যার এই অভ্যাস নাই স্যার, এরকম কিছু হয় নাই আচ্ছা, স্যার, এখন বলুন। সমস্ত মানে ব্লেম হ্যাঁ, যত খারাপ কাজ সব আরিফ। সব আরিফ করে, সব আরিফ করে। ওই স্যার মুরব্বি। সময় শেষ, আচ্ছা, বেতন হ্যাঁ দিতেন না? হ্যাঁ হ্যাঁ, আর এই তো আমার পড়াও শেষ, মোটামুটি শেষ। আচ্ছা, এবার একটু একটু একটা মিনিট বলি। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 জি স্যার। যতটুকু পড়ছি সেটার উপরে কুইজ দিব। হ্যাঁ, কুইজে যেহেতু আপনাদের আশা করি আপনারা যেহেতু অনলাইন ক্লাসের সাথে অভ্যস্ত, আপনারা সবাই ক্যাম স্ক্যানার জিনিসটা ইউজ করতে পারেন তো? জি কেউ না স্যার। পারেন এরকম আছেন? না জি না স্যার। স্যার, পারি। না না স্যার, সবাই পারলেও পারে। একটু কষ্ট করে কারো থেকে, ফ্রেন্ডদের থেকে দেখে নিয়ে শিখে একটু মানে ঝালাই করে নিয়েন, কারণ আমাদেরকে এই ক্যাম স্ক্যানারের মাধ্যমে কুইজের খাতাটা আপলোড করতে হবে, যেহেতু আমরা অনলাইন সেটিং এ আছি। জি স্যার। জি স্যার। তো আপলোড করার জন্য আলাদা টাইম থাকবে, আর কুইজের জন্য আলাদা টাইম থাকবে। কুইজটা মূলত আমরা মিড টার্মের প্র্যাকটিস হিসাবে করব, জি স্যার। কারণ মিড টার্মে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে 1.5 ঘন্টায়। তার মানে মোরলেস একটা প্রশ্নের জন্য আধা ঘন্টা করে সময় থাকবে। জি স্যার। তা আমরা ওইটাই যাতে পারি ওরকম কিছু প্র্যাকটিস করব। জি স্যার। এক, আর আমি চেষ্টা করব আর কিছু আর একটু সিলেবাস আগাইতে। মিড টার্মের কোশ্চেন নিয়ে আলোচনা পরে হবে, ওটা আরেকটা অনলাইন সেশন আপনাদের সাথে আলোচনা করে ঠিক করে আমি অনলাইনে একটা ক্লাস নিব। শুধু স্যার এরপরে তো টেস্টের স্যার জন্য স্যার একটা 1 ক্লাস এবং হবে 2 স্যার। চ্যাপ্টার। হ্যাঁ, ক্লাস টেস্টের জন্য চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর কি কি পড়বেন স্যার আমরা এটা কিন্তু আমি মিড টার্মের আগে আর একটা ক্লাস পাবো। হ্যাঁ, এই যে আজকে তো 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ পর্যন্ত ক্লাস, 10 তারিখ লাস্ট একটা ক্লাস পাবো। ওই ক্লাসে আমরা কিছু আলোচনা করব, জি মূলত স্যার। হচ্ছে কুইজটা নিব, যাতে একটু হাতটা খুলে আর কি, হাতের লেখাটা যাতে আসে। আচ্ছা স্যার, আর তাইলে ওই দ্বিতীয় দিন স্যার বিষয়টা হচ্ছে যে মানে এই বিষয়েও কোশ্চেনের আপনার ব্যাপারে কিছু বলে দিয়েন স্যার। না, ক্লাস টেস্টের কোশ্চেন আর কি বলবো, ম্যাম বলবো যে কি কি না না আসবে। স্যার, মিড টার্মের স্যার ওই মিড ক্লাস টার্মে তো বললাম আলোচনা করবো টেস্টের আমি, মধ্যে, ক্লাস টেস্টের করবো পরে ওটা মিড আলাদা একটা টার্মের ক্লাস করে বিষয়ে। ডেডিকেটেড মিড টার্মের জন্য আলোচনা করবো। আচ্ছা, তারপরে আসেন জি হচ্ছে স্যার। যে এই কুইজে কি আসবে, কি কি টপিক পড়বেন, সেই বিষয়ে আমি একটা পোস্ট দিব, সেই পোস্টটা ভালো মতো পড়বেন। যে টপিক লিখছি ওই টপিকগুলো একটু ভালো মতো পড়বেন। ওকে কিন্তু স্যার। প্রশ্নটা কিভাবে জি আসবে, স্যার। রিয়েল লাইফের সাথে রিলেট করে একটা প্রবলেম দিব, সেই প্রবলেমটা সলভ আপনারা আমি যে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করছি না আজকে, এই ওয়ার্ডগুলা যথাযথ জি স্যার। প্রয়োগ করবেন, উল্টাপাল্টা লিখবেন না আবার। জি স্যার। হ্যাঁ, ফ্রড বডি অফ নলেজ, ফ্রড আপনি লেখাটা মনে লেখেন না আছে। যে যেই বডিতে নলেজ থাকে সেটা বডি অফ নলেজ।
বডি অফ নলেজ কিন্তু বডির সাথে কোনো সম্পর্ক নাই, বরং এটা কি অ্যাগ্রিড আপন সেট অফ স্কিলস যেটা লাইসেন্স প্রফেশনালদের থাকতেই হবে, এটার নাম জি হচ্ছে স্যার। বডি অফ নলেজ। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোর বডি অফ নলেজ নাই, যার কারণে গভর্নমেন্ট লাইসেন্সিং দেওয়া যায় না, এরকম ভাবে জি লিখতে স্যার। হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। এবার আমি অ্যাটেন্ডেন্সটা একটু নেই, আপনারা ওকে স্যার। নাম দেন। সাজিদুল হক আফ্রিদি, নাই স্যার। মুকসিদ আহমেদ আছেন? Yes, sir. Yes, sir. মহিউদ্দিন আহমেদ, ইয়েস স্যার। আচ্ছা, এস এম তানভীর হোসেন, ইয়েস স্যার। আরিফ হোসেন, ইয়েস স্যার। বাঁধন নাই স্যার। কুমার সাহা, নাই। না স্যার, বন্ধন কুমার নাই স্যার। বন্ধন কুমার সাহা, সরি। বশির হোসেন বাপ্পি, মিরাজুল ইসলাম, জিহাদুল হক প্রেজেন্ট স্যার। স্যার মিরাজুল ইসলাম আসি। আছেন? জিহাদুল হক আছেন? মুরাদ হোসেন, ইয়েস স্যার। সাবিয়া খাতুন, সাবিয়া খাতুন, মতিউর রহমান, প্রেজেন্ট স্যার। কবির হাসান রিজন, প্রেজেন্ট স্যার। রোহান বখতিয়ার, মির্জা সোহানুর রহমান সোহান, ইতেম আক্তার, প্রেজেন্ট স্যার। আশরাফুল আলম, হোসাইন রহমান, কামরুল ইসলাম, সরি করিমুল ইসলাম নয়ন, কি ব্যাপার, শারমিন আফরোজ, আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, সারোয়ার হোসেন, ইয়েস স্যার। আব্দুল্লাহ মাহফুজ ইফতি,